বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের ফটোশপ এর বেসিক কোর্স শুরু হচ্ছে। আমি জানি আপনাদের অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আমাদের আজকের ক্লাসটির আয়োজন করা হয়েছে। ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আপনি আপনার যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তরই পেয়ে যাবেন। এরপরেও যদি না পান সেই ক্ষেত্রে আমরা ক্লাস শেষে প্রশ্ন উত্তরের জন্য আলাদা একটা সেশন রাখব। সেখানে আপনি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবেন এবং আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক্লাসের মাঝখানে প্রশ্ন করলে কথা বলার ফ্লো হারিয়ে যায়, যার কারণে যদি সম্ভব হয় অথবা যদি খুব ইমার্জেন্সি না হয় তাহলে ক্লাসের মাঝখানে প্রশ্ন না করাই ভালো। যদি কোনো প্রশ্ন মনে আসে তাহলে সেটা নোট করে রাখতে পারেন। যদি আমি কথা বলতে বলতে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেই তাহলে তো হলোই, আর যদি না দেই সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে প্রশ্নটা করতে পারবেন। আর যদি নোট না করেন সেই ক্ষেত্রে তো ভুলে যেতে পারেন, এই জন্য নোট করার কথা বললাম। তো এই যে আমাদের কোর্সটা, এটা আমাদের 5 দিন ব্যাপী চলবে। আজ শুরু হচ্ছে, আগামী শুক্রবার পর্যন্ত চলবে ইনশাল্লাহ। প্রতিদিন ক্লাস হবে রাত 9টায়। বেসিক কিছু ইনফরমেশন আমি দিয়ে রাখছি, এরপরে তো আলোচনা করবই। এবং ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও পাবেন। আচ্ছা, এবং এইটার কোর্সের নামই হলো ফটোশপ বেসিক কোর্স। তো এখানে একেবারে বেসিক বিষয় শেখানো হবে। যারা ফটোশপ পারেন অথবা গ্রাফিক ডিজাইন পারেন এই কোর্সটা তাদের জন্য না, কিন্তু তারা যদি অংশগ্রহণ করেন তাহলে আমি আশা করি যে কিভাবে খুব সহজে একটা স্কিল শিখতে হয় সেই বিষয়ে কিছুটা ধারণা পাবেন। যারা কোনো দিনও গ্রাফিক ডিজাইন শেখেননি, মাত্র ভেবেছেন যে শিখবেন, তাদের জন্য আমি হাইলি রিকমেন্ড করি আমাদের 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স। এখানে 2টা কোর্স আছে, একটা হলো ইলাস্ট্রেটর বেসিক কোর্স, ফটোশপ বেসিক কোর্স। 2টা কোর্সের ভেতরেই আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো শিখিয়েছি। একেবারে স্টার্ট করার জন্য আপনার কোন বিষয়গুলো দরকার এবং কিভাবে শিখলে আপনার জন্য সহজ হবে এই বিষয়গুলোই মূলত শেখানো হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটা প্রজেক্টও আমরা শিখি, যেটা আমাদের কাছে ভালো লাগে, কিন্তু প্রজেক্ট শেখা এখানে মূল উদ্দেশ্য না। এখানে হলো আপনার শেখার শুরুটা যেন সুন্দর হয়, স্মুথ হয়, এইটাই মূলত আমাদের উদ্দেশ্য। তো চলুন আমরা শুরু করি। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, গ্রাফিক ডিজাইন শেখার আগে একটু প্রস্তুতি দরকার। এক্ষেত্রে আমরা 3টা প্রস্তুতি নিতে পারি। এক নাম্বার হলো টাইপিং শেখা। টাইপিং না শিখেও গ্রাফিক ডিজাইন শুরু করা যায়, তবে আমি আপনাকে বলবো যে আপনি টাইপিংটা ভালোভাবে শিখে এরপরেই আসেন। এখন হচ্ছে ইমেজ কনভার্ট করে লিখে ফেলা যায়, ভয়েস টাইপ করা যায়, এআই দিয়ে অনেক কিছু লেখা যায়। এরপরেও আমি আপনাকে বলবো যে আপনি খুব ভালোভাবে টাইপিংটা শেখেন এবং খুবই যেন দ্রুত গতিতে টাইপিং করতে পারেন, খুব ভালো করে টাইপিংটা শিখে নেন। এই ক্ষেত্রে ইংরেজিটা শিখতেই হবে, দেখে দেখে না, হ্যাঁ, মুখস্থ টাইপিং করা শিখতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে অবহেলা করেন তাহলে যেটা হবে, আমি জাস্ট আমার উদাহরণ দিই। ধরুন আমি যখন শিখেছিলাম তখন শুরুতেই তো মুখস্থ টাইপিং করা শিখেছি, আর আমার চাচা, উনিও ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, উনি হচ্ছে দেখে দেখে শিখেছিলেন। উনি বোধহয় গ্রাফিক ডিজাইনে আছেন 30 বছর প্লাস হবে। হ্যাঁ, আমি যখন ছোট তখন উনি গ্রাফিক ডিজাইন করেন, এখনও উনি দেখে দেখেই লিখেন। ঠিক আছে, আমি যেহেতু শুরু থেকেই মুখস্থ শিখেছিলাম তো আমি মুখস্থ লিখছি। এই জন্য আপনি যদি দক্ষ হতে চান, এবং গ্রাফিকের কাজের 2টা পার্ট যদি আপনি বিবেচনা করেন, যে একটা হচ্ছে বেশ কিছু লেখা থাকবে, কিছু ডিজাইন থাকবে বা শেপ পিকচার থাকবে, তাহলে লেখাটা গুরুত্বপূর্ণ, আপনাকে লিখতে হবে। আপনি যদি স্লো লিখেন তাহলে আপনি সব কাজেই স্লো। আপনি যদি ফাস্ট টাইপিং করতে পারবেন তখন দেখবেন যে এই গতিটা সব জায়গায় প্রভাব ফেলবে। এই জন্য ইংরেজিটা শিখবেনই। আর এইখানে বাংলা লেখা আছে পাশাপাশি, তো যারা বাংলাদেশে আছেন তারা বাংলা শিখবেন, যারা সৌদিতে আছেন আরবি শিখবেন, যারা অন্য দেশে আছেন অন্য ভাষা শিখবেন, মানে মাতৃভাষাটা আপনি শিখবেন। এটা হলো টাইপিং প্রস্তুতি গ্রাফিক শেখার আগে। দ্বিতীয় প্রস্তুতি হলো সফটওয়্যার ইনস্টল করা, আনস্টল করা। এই কাজগুলো একেবারে ফান্ডামেন্টাল। এগুলো গ্রাফিকের ফান্ডামেন্টাল না, এগুলো কম্পিউটারের ফান্ডামেন্টাল।
এগুলো যত ভালো করে আপনি শিখবেন, আপনার পরবর্তী যে কোনো স্কিল শেখা তত বেশি সহজ হবে। ট্রেনিং সেন্টারগুলোতে আমরা যেটা দেখি, এটা হলো তারা হয়তো মাইক্রোসফট অফিস দিয়ে শুরু করে কম্পিউটার শেখার যাত্রা। সেই ক্ষেত্রে তারা অফিসটাতেই বেশি ফোকাস দেয়, ওয়ার্ড শিখে ফেলে, এক্সেল শিখে ফেলে, অন্য অন্য বিষয় শিখে ফেলে, কিন্তু দেখা যায় যে একেবারে যে ফান্ডামেন্টাল বিষয় এগুলোই সে কাঁচা। একটা সফটওয়্যার ইনস্টল করতে পারে না, একটা সেটিংয়ে কোনো প্রবলেম হলে ঠিক করতে পারে না। এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলা, এগুলাকে তারা অ্যাডভান্স মনে করে। এটাই আসলে কোর জিনিস, একেবারে শুরুর জিনিস। এটা আপনি শিখবেন ভালো করে, তাহলে আপনি স্কিল শেখাটা সহজ হবে। আজকের ক্লাসে ফটোশপ কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখাবো না, তবে আমি অলরেডি আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে সফটওয়্যার লিঙ্ক দিয়ে রেখেছি, কিভাবে ইনস্টল করতে হবে সেটার গাইড দিয়ে রেখেছি, এবং ওই গাইডের সাথে ভিডিও লিঙ্ক দেওয়া আছে। ওটা যদি আপনি কপি করে ইউআরএল এ পেস্ট করেন, ভিডিও পাবেন, ওটা দেখেও আপনি ইনস্টল করতে পারবেন। তো এটা শিখে নেবেন যদি না পারেন, আমি ভাবছি যে আপনারা সবাই পারেন। আচ্ছা, এরপরে 3 নাম্বার হচ্ছে ইন্টারনেট ব্রাউজিং। তো আপনারা যেহেতু ক্লাস করছেন, একটা কথা বলে নেই, চেষ্টা করব মিউট রাখতে সবাই। যেহেতু এইখানে অনেক স্টুডেন্ট পরে জয়েন করেন, সেই ক্ষেত্রে অনেকেই বুঝতে পারেন না যে মিউট রাখতে হবে, অনেকেই একেবারেই নতুন থাকেন। সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আমাদের, কারণ এখানে অনেকেই জয়েন করবেন, অনেকেই আবার চলে যাবেন। এই ফ্রি কোর্সের ক্ষেত্রে এই জিনিসটা একটু মেনে নিতে হয়। আচ্ছা, 3 নাম্বার কি বলছিলাম, যে ইন্টারনেট ব্রাউজিং। এটা আপনারা সবাই জানেন, এই জন্যই তো আজকের ক্লাসে জয়েন করতে পেরেছেন। এরপরেও এটা একটু ভালো করে শিখে রাখা ভালো, বিশেষ করে ইমেল পাঠানো, চেক করা, হ্যাঁ, এই বিষয়গুলো শিখে নেবেন। এই 3টা বিষয় যদি শিখে নেন, তাহলে আপনার জন্য গ্রাফিক ডিজাইন শেখার যে জার্নি, এটা আমি আশা করছি যে সহজ হবে। আচ্ছা, এরপর আসুন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে আপনাদের অনেকেই নতুন গ্রাফিক ডিজাইনে, হয়তো আজই প্রথম ক্লাস করছেন। সেই হিসাবে প্রথম ক্লাসে আমি আপনাকে বলতে চাই যে অনেকেই স্কিল শিখে কিন্তু ভুল নামে শিখে। আমরা সঠিক নামে শিখবো ইনশাল্লাহ। তো শুরুতে একটা শব্দ দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো গ্রাফিক্স। এই শব্দটা আমরা বলে শুনে ব্যবহার করে অভ্যস্ত, লিখেও অভ্যস্ত, কিন্তু এটা একটা ভুল শব্দ। গ্রাফিক্স, যেটার মধ্যে দন্তস্ব যুক্ত থাকে। তো গ্রাফিক্সও যেরকম ভুল, গ্রাফিক্স ডিজাইনার বা ডিজাইন এটাও ভুল। বলতে হবে গ্রাফিক, এটার সাথে কোনো দন্তস্ব বা এস যুক্ত হবে না। গ্রাফিক ডিজাইন। এখন এটার অনেক যুক্তিতর্ক অনেকেই বলতে পারেন, ঠিক আছে, অনেকেই বলতে পারেন যে না, আমরা তো একটা সার্ভিস দিই না, লোগো ডিজাইন করি, পোস্টারও করি, বা অন্যান্য কাজও করি, তো গ্রাফিক্সই হবে। যদি তর্ক করতে চান, ওই ক্ষেত্রে আমি নিচে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। এটা মূলত আমার একটা পোস্টের লিঙ্ক, যেটার মধ্যে কেন গ্রাফিক হবে আর গ্রাফিক্স হবে না এইটা নিয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তো ওটা প্রথমে পড়ে নেবেন, এরপরে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে আপনি আমাকে জানান ইনশাল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম প্রথম ক্লাসেই? আমরা যে বিষয়টা জানলাম এটা হলো যে গ্রাফিক হচ্ছে শুদ্ধ শব্দ। আজকে থেকে ভবিষ্যতে যদি আমরা কোনো দিন এই শব্দটা ব্যবহার করি তাহলে গ্রাফিক ব্যবহার করব, এবং নিজের পদবি হিসাবে যদি কখনো যুক্ত হয় তাহলে যুক্ত হবে গ্রাফিক ডিজাইনার। আচ্ছা, তো একইভাবে কোর্সের ক্ষেত্রে বা সার্ভিসের ক্ষেত্রেও গ্রাফিক ডিজাইন শব্দটাই ব্যবহার হবে। তো চলুন এর পরবর্তী। এখন হচ্ছে ক্লাসের সময়সূচি, এটা অলরেডি বলে দিয়েছি, এরপরেও আবার বলি। নিয়মিত আমাদের ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম রাত 9টা। যারা বাহিরে থাকেন তারা সময় আমাদের বাংলাদেশের সময়ের সাথে মিলিয়ে নেবেন। ক্লাস হবে 5টা। আগে 6টা ক্লাস হতো, একটা ক্লাস মাইনাস করা হয়েছে। কেন করা হয়েছে এই সম্পর্কে আমি এর আগেও বলেছি, তো আজকে একটু বলে নেই। এটা হলো যে আগে আমাদের 6টা ক্লাস হতো, 5টা ক্লাসে বা 4টা ক্লাসে আমরা পুরো যা যা শেখাতে চাই এগুলো শেখাতাম, আর বাকি 2টা ক্লাস বোনাস হিসাবে থাকতো। একটা বোনাস ক্লাসে মানে 5ম ক্লাসে আমরা জানাতাম যে কেউ যদি কোনো কোর্সে ভর্তি না হয়ে
নিজে নিজে শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাফিক ডিজাইন শিখতে চায়, যদিও এটা উচিত না, কিন্তু কেউ যদি শিখতে চায় তাহলে সে কিভাবে শিখবে, কিভাবে শিখলে তার জন্য সহজ হবে, এই সম্পর্কে একটা টোটাল আমার মতো করে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এটা আপনাদেরকেও দেওয়া হবে ইনশাল্লাহ পঞ্চম ক্লাসে। আর 6 নম্বর ক্লাসে আমার পরিচালিত একটা কোর্স ছিল, আমি নাম বলছি না, তো সেই কোর্সের বিষয়ে আমি বলতাম যে আমরা কিভাবে শেখাই সেই কোর্সে। আমরা এই ব্যাপারটা অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না, যে একটা ফ্রি কোর্সে পেইড কোর্সের বিজ্ঞাপন দেওয়া বা তার সম্পর্কে বলা। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরবর্তী 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের গ্রুপে পরবর্তী যত কোর্স আসবে ইনশাল্লাহ কোনো কোর্সেই আমরা আমাদের কোনো পেইড কোর্সের বিষয়ে আলোচনা করব না। তো আমাদের ক্লাস হচ্ছে 5টা, এই জন্য আজকে সোমবার প্রথম ক্লাস, মানে 1 তারিখে প্রথম ক্লাস, 2 তারিখে দ্বিতীয় ক্লাস, 3 তারিখে তৃতীয় ক্লাস, এইভাবে 5 তারিখ পর্যন্ত 5টা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এবং প্রত্যেকটা ক্লাসকেই আমরা বেশ কয়েকটা স্টেপে ভাগ করেছি। আজকের ক্লাসে প্রায় 6টা স্টেপ আছে এবং প্রত্যেকটা স্টেপকে আমরা চেকলিস্ট আকারে রেডি করেছি। এই চেকলিস্টগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, হোমওয়ার্কের যে ফাইল ফোল্ডার ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, প্রয়োজনে কিভাবে ডাউনলোড করতে হবে এগুলো আমি দেখিয়ে দিব। আচ্ছা, এরপরে আসুন, আরেকটা প্রশ্ন আছে অনেকের মনে। মূল প্রশ্নটা হচ্ছে যে 1 টাকায় কোর্স ফি, 1 টাকা কেন কোর্সের? এটার উত্তর দিব, এর আগে এই প্রশ্নটার উত্তর দিই। এটা হয়তো আপনাদের দ্বিতীয় প্রশ্ন হবে যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন শিখে কত টাকায় সার্ভিস দিবেন। নতুনরা অনেক দ্বিধায় থাকে, আমি দেখেছি। আচ্ছা, সবার প্রথম যেই বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই সেটা হলো, আমরা এই কোর্সের নাম দিয়েছি 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, কিন্তু আসলে এই কোর্সের মূল্য 1 টাকা হওয়ার মতো না, বা 1 টাকা না। এটা ছাড়া আমাদের অন্যান্য যে কোর্সগুলো আছে সেগুলোতে আমরা কোর্স ফি নির্ধারণ করি প্রতি ক্লাস 500 টাকা হিসাবে, ঠিক আছে? তো সেই হিসাবে এখানে যদি 5টা ক্লাস হয় তাহলে এই কোর্সের ফি হবে 2500 টাকা। আপনাকে 1 টাকায় দেওয়া হোক বা ফ্রিতে দেওয়া হোক, এটা তো মানে কোর্স কর্তৃপক্ষ দিচ্ছে, আপনার জন্য হয়তো সুবিধা হচ্ছে, কিন্তু এই কোর্সের ফি মানে 1 টাকার কোর্স না, এটা হচ্ছে 2500 টাকা মূল্যের একটা কোর্স, যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। পাশাপাশি সাথে ইলাস্ট্রেটরের একটা কোর্স, এই যে বেসিক ইলাস্ট্রেটর কোর্স, এর আগে আমাদের 3টা ব্যাচ হয়েছে। এগুলো সর্বশেষ যেটা, এটা গ্রুপে দেয়া আছে, ফিচারে পিন করা আছে, আপনি গেলেই পেয়ে যাবেন। হোমওয়ার্ক, ভিডিও সব কিছু দেয়া আছে। তো ওইখান থেকে আপনি ইলাস্ট্রেটরের কোর্সটাও করে ফেলতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রিতেই করতে পারবেন যদি এখানে আপনি এনরোল করে থাকেন। তো সেইখানে 6টা ক্লাস আছে, তো 6টার 3000 টাকা হয়, এবং একটা বই আছে ফ্রিতে। আমাদের অন্যান্য যে বই আছে এগুলোর মূল্য 1020 টাকা করে পিডিএফ কপি। তো কেন 1020 টাকা, এগুলো নিয়ে আমি এখন তর্ক করছি না, তো 1020 টাকা করেই দাম আমাদের। আচ্ছা, তো এটাও আপনি ফ্রিতে পাচ্ছেন। সঙ্গত কারণে, যেহেতু এটা 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স, এই জন্য গ্রাফিক ডিজাইনের ABCD নামে একটা বই আছে, ওইটার ফি 1 টাকা রাখা হয়েছে। আচ্ছা, তো সব মিলিয়ে আমি যেটা বললাম, এটা হলো আমাদের এটা নিম্নমানের কোর্স না। হ্যাঁ, অবশ্যই ইনশাল্লাহ একটা ভালো কোর্স হতে যাচ্ছে। এখন যেই প্রশ্নের উত্তর দিব সেটা হচ্ছে যে আপনি সার্ভিস যখন দিবেন শেখার পর কত টাকা করে নেবেন। তো প্রাইসের বিষয়টা আসলে নিজেকে নির্ধারণ করতে হয়, অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না। এর বেশ কিছু কারণ আছে। কারণ হলো, ডিজাইন তো কোনো মানে সরাসরি রিয়েল প্রোডাক্ট না বা ফিজিক্যাল প্রোডাক্ট না, এই জন্য এটা একটাকে অন্যটার সাথে তুলনা করা যায় না। আচ্ছা, আপনি যদি সৌন্দর্যের দিক থেকে বিবেচনা করেন, সেই ক্ষেত্রে আবার দেখবেন যে এক এক মানুষের বা এক এক ডিজাইনারের সময়ের ভ্যালু এক এক রকম, তো ওই ক্ষেত্রে আবার মিলাতে পারবেন না। মোট কথা, একজনের ডিজাইনকে আরেকজনের ডিজাইনের সাথে ভালো হোক বা খারাপ হোক কোনোভাবে তুলনা করা যায় না। এই জন্য ডিজাইনের মান, ক্লায়েন্ট, এগুলো সব কিছুই বিবেচ্য বিষয়। মান দেখতে হবে, ক্লায়েন্ট কোন ক্লায়েন্ট, সে কি মানে
নতুন প্রতিষ্ঠান খুলেছে, নাকি দীর্ঘদিন যাবত সার্ভিস দিচ্ছে, নাকি হচ্ছে কি বলে কোনো লাক্সারি ব্র্যান্ড আছে তার। তো এগুলো ক্লায়েন্টের মানও দেখতে হবে, কোম্পানি কেমন এটা দেখতে হবে, কাজের ধরন দেখতে হবে, বিভিন্ন বিষয়ের উপর আসলে এই প্রাইসটা নির্ধারণ হয়। আচ্ছা, মানে স্থানকাল পাত্র অনুযায়ী আপনি নির্ধারণ করবেন। তবে যারা নতুন বাংলাদেশি ডিজাইনারদের সার্ভিস দেন, হ্যাঁ, তাদের জন্য আমি একটা ধারণা দিতে পারি যে কিভাবে আপনি আপনার প্রাইসটা শুরু করবেন। আচ্ছা, যারা একেবারে নতুন কিন্তু ভালো ডিজাইন করতে পারেন, মানে মোটামুটি সুন্দর হয় ডিজাইন, তো এমন ডিজাইন যদি আপনি ক্লায়েন্টের জন্য করেন, তাহলে আমি পরামর্শ দিই যে আপনি মিনিমাম 1000 টাকা থেকে শুরু করবেন। মানে মিনিমাম প্রাইস, আপনি যদি টাকা নেন তাহলে 1000 টাকা নেবেন মিনিমাম। শুরু করবেন শব্দের অর্থ কি এটা একটু বুঝে নেন। শুরু মানে হচ্ছে যখন আমরা কোনো একটা ক্লায়েন্টের কাজ শুরু করি তখন বেশ কিছু বিষয় থাকে এর সাথে। ধরুন যে একটা কাজ শুরু করলাম, এটা করার পরে ক্লায়েন্টের কিছু কিছু বিষয় কারেকশন করার প্রয়োজন হলো, এটা সে কয়বার করতে পারবে? আমরা সাধারণত 2 বার দেই। এখন যদি তার আরও বেশি প্রয়োজন পড়ে যে না আমার আরও ঠিকঠাক করা লাগবে, ওই ক্ষেত্রে এক্সট্রা আরও যোগ হবে এই 1000 টাকার সাথে, এজন্য হলো শুরু। আবার ধরুন যে তার ইমার্জেন্সি লাগবে, ওই ক্ষেত্রে আবার এক্সট্রা মানে পেমেন্ট যোগ হবে এটার সাথে। তো এইভাবে বিভিন্ন কারণে এটার প্রাইস পরবর্তীতে আরও বাড়তে পারে, মানে কাজ করতে করতে বাড়তে পারে। এই জন্য 1000 টাকা থেকে শুরু করবেন যদি আপনি নতুন হন এবং আপনার কাজের কোয়ালিটি মোটামুটি ভালো হয়। যদি আপনি দক্ষ হন, যে বেশ কিছুদিন যাবত আপনি সার্ভিস দিচ্ছেন, হ্যাঁ, এখন বিভিন্ন গ্রুপে গিয়ে যে দেখেন ভালো সুন্দর সুন্দর ডিজাইন, আপনার কাজ মোটামুটি ওই মানের হয়ে গেছে, তখন আপনি 2000 টাকা থেকে শুরু করতে পারেন আপনার ডিজাইন সার্ভিস। আর যদি আপনি আরেকটু পুরাতন হন, যে আপনি মোটামুটি কি অন্য 10 জন থেকে ভালো, হ্যাঁ, যে আপনার কাজের মানই আলাদা, এরকম যদি হয় তাহলে বাংলাদেশি প্রেক্ষাপটে আপনি হচ্ছে ডিজাইন ফি মিনিমাম 3000 থেকে শুরু করতে পারেন। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলি যে আমি আগেই বলেছি যে একজনের ডিজাইনকে আরেকজনের ডিজাইনের সাথে তুলনা করা যায় না, এই জন্য কে কত টাকা নিচ্ছে, হ্যাঁ, এইটা আমাদের আলোচ্য বিষয় না, বা এটা আমরা আসলে ওরকম কি গণায় ধরা বা কি বলবো এটাকে, মানে ওইটা নিয়ে আমরা কথা বলতে চাই না। সহজ কথা, যার যেরকম ইচ্ছা নেক, কিন্তু আমি যদি ডিজাইন সার্ভিস দেই, আমি নতুন হই, তাহলে আমি মিনিমাম 1000 টাকা নিব। আচ্ছা, এর থেকে কম হলে অনেকেই বলে যে আমাকে তো এত টাকা দিতে চায় না। আমি এক্ষেত্রে কিছু জরিপ করে দেখেছি যে টাকা আসলে দিতে চায়, কিন্তু অনেক ডিজাইনাররাই আসলে কম চার্জ করে। আচ্ছা, তো যদি আপনি এটা বলেন যে যদি আমাকে এত টাকা না দিতে চায় তাহলে কি করব, তাহলে আমি বলবো যে আপনি টাকা নেবেন না, প্রয়োজনে ফ্রিতে সার্ভিস দেন, ঠিক আছে? এবং এই ফ্রিতে কতদিন সার্ভিস দিবেন? আপনি ততদিন পর্যন্ত ফ্রিতে কাজ করবেন যতদিন পর্যন্ত আপনার কাজের মূল্য 1000 টাকা না হয়, ঠিক আছে? এর আগে আপনার পেইডে যাওয়ার দরকার নাই, 50 টাকা, 100 টাকা, 200, 500 টাকা যাওয়ার দরকার নেই, ঠিক আছে? এটা আমার ব্যক্তিগত পরামর্শ, আপনার কাছে ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন, না হলে করবেন না। আচ্ছা, কিন্তু আমি বলবো যদি আপনি টাকা নেন তাহলে মিনিমাম 1000 থেকে শুরু হবে, এর থেকে নিচে শুরু হবে না। কি যেন একটা বলতে চেয়েছিলাম, এর মাঝখানে ভুলে গেছি। আচ্ছা, মনে হলে বলবো আবার। আচ্ছা, ঠিক আছে, তো চলেন এরপরে আমরা আসি হলো যে আমাদের কোর্সের ফি 1 টাকা কেন। প্রধান যেই কারণ, 1 টাকা নির্ধারণ করার প্রধান কারণ, সেটা হলো অনেক অনেক স্টুডেন্টকে আমরা দেখেছি, আমরা ভদ্রতার জন্য হয়তো এখানে কেউ কেউ লিখেছি, তো হুজুগে বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে যায়, মানে তার ভালো লেগেছে, একটা বিজ্ঞাপন দেখেছে অথবা মনে হয়েছে শেখা দরকার, ভর্তি হয়ে যায়। 2-3 দিন প্র্যাকটিস করে, এরপরে আগ্রহ হারিয়ে ফেলে। দেখেন, আপনি হুট করে একটা কোর্সে ভর্তি হয়ে গেলেন, তো 2-3 দিন পর যখন শিখতে ইচ্ছে যখন করবে না তখন তার শিখতে পারবেন না, স্বাভাবিক। তো তখন আপনার অনেকগুলো টাকা নষ্ট হবে। এই জন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার আগে আমি মনে করি যে নিজেকে যাচাই করা দরকার, যে আমি আসলেই শিখতে পারবো কিনা, অথবা এই বিষয়টা আমার কাছে ভালো লাগে কিনা, আমার কাছে সহজ লাগছে কিনা। কারণ প্রথমেই যদি একটা জিনিস কঠিন মনে হতে শুরু করে তাহলে তো শেখাটা কঠিন হবে। আচ্ছা, এই জন্য হুটহাট যেন আপনি ভর্তি না হয়ে যান, নিজেকে যাচাই করার সুযোগ পান এবং আপনার বেশি টাকা নষ্ট না হয়, তো এই বিষয়গুলো বিবেচনা রেখে আমরা হচ্ছে এই
কোর্সের ফি 1 টাকা নির্ধারণ করেছি, ঠিক আছে। তো এখানে শেষ কোড যেটা, এটা হলো যে আপনার টাকাও নষ্ট হবে না এবং আপনি মনের ভেতরে একটা সাহস পাবেন, নিজেকে যাচাই করতে পারবেন। আরও বেশ কিছু কারণ আছে। এটা হলো এই যে 1 টাকা ফি, যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স বা ফটোশপ কোর্স, ইলাস্ট্রেটর কোর্স, এই বিষয়টা অনেকের মনেই কৌতূহল সৃষ্টি করবে। আমরা এটা ভেবেছিলাম এবং আমরা দেখেছি যে না, এটা কাজ করে, কৌতূহল সৃষ্টি করবে। তো সবাই কোর্স সম্পর্কে জানতে আগ্রহী হবে যে দেখি কি শেখায় 1 টাকাতে। এই কৌতূহলটা আসলে দরকার, কারণ স্টুডেন্ট যদি কৌতূহলী না হয় তাহলে সে তো গুরুত্ব দিবে না এই জন্য। আচ্ছা, দ্বিতীয় হলো যদি একেবারে ফ্রি দিয়ে দেওয়া হতো তাহলে এটা গুরুত্বহীন হয়ে পড়তো। ফ্রি জিনিসকে মানুষ খুব একটা দাম দেয় না। হ্যাঁ, তখন কোর্স যতই ভালো হোক, সে ফ্রি শোনার পরেই এটার দিকে তার আর কোনো থাকতো না, মনোযোগ থাকতো না। আচ্ছা, অনেকেই আছে ফ্রি কোর্সে জয়েন করে 2-1টা ক্লাস করার পরে আর করে না, সে যতই ভালো কোর্স হোক। আচ্ছা, আরেকটা কারণ হলো যে এখানে আমাদের টাকা উদ্দেশ্য না, মূলত শেখার জার্নিটাকে সহজ করা। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য। এই জন্য এর আগে যে আরও 3টা ব্যাচ হয়েছে আমাদের, এগুলোতে যে টাকাগুলো আমাদের কাছে এসেছিল 1 টাকা করে, বা অনেকেই বেশিও দিয়েছেন, 10 টাকা, কেউ 500 টাকা, 100 টাকা, এইভাবেও পাঠিয়েছেন। তো যাই এসেছিল আমরা এগুলো জনকল্যাণমূলক কাজে ব্যয় করেছি এর আগে। আর এইবার আমরা আসলে ওভাবে কোনো টাকা নিইনি। আচ্ছা, এরপরেও হয়তো 2-1 জন পাঠিয়ে দিয়েছেন। তো মোট কথা হচ্ছে এখানে টাকা কোনো উদ্দেশ্য না, এখানে আপনাকে শেখানোটাই প্রধান উদ্দেশ্য। এটা আমরা বুঝাতে চাই, যার কারণে 1 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর সবশেষে যেটা বলবো যে 1 টাকা, এটা এই যে ফিটা, এটা শুধু ফ্রি না, বরং এটা একটা বিশেষ সুযোগ আপনার জন্য, এটা বোঝায়। যার কারণে সব দিক বিবেচনায় দেখে আমরা আমাদের কোর্সের ফি 1 টাকা নির্ধারণ করেছি। আচ্ছা, তবে অনেকেই আছেন এইটা দেওয়ার জন্য খুব উৎসাহী থাকেন, পেমেন্ট করার জন্য। তো এই ক্ষেত্রে আমাদের তো নাম্বার দেয়া আছে। হ্যাঁ, আর হলো যে এটা আসলে দেয়া বাধ্যতামূলক না। আপনি পেমেন্ট করতে হবে এমন কিছু না, আপনি এমনিতেই ফ্রিতেই করতে পারেন, আমরা আসলে ফ্রিতেই দিয়েছি। আচ্ছা, এরপর আসুন, এই যে আমাদের কোর্সটা হচ্ছে, ভিডিও কিন্তু রেকর্ড হচ্ছে, এবং আমি কিছু যে বললাম চেকলিস্ট দিব, কি কি আপনাকে আগামী ক্লাসের আগে জমা দিতে হবে কাজ করে, সেগুলো দিব। তো এই যে হোমওয়ার্ক, রেকর্ডেড ভিডিও, সফটওয়্যার, চেকলিস্ট, এগুলোর জন্য মানে কোথায় খুঁজবেন, এগুলো পাবেন কোথায়? এগুলো আমরা গ্রুপের ফিচারে রেখে দিয়েছি, এক জায়গায় সব কিছু আছে, আপনি জাস্ট একটা ক্লিক করলেই সব কিছু পেয়ে যাবেন। চলুন দেখাই যে কোথায় আছে। প্রথমে আমরা গ্রুপে চলে যাব, যে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্সের যে গ্রুপটা, গ্রুপে যাব। গ্রুপে যাওয়ার পরে আপনি যদি একটু স্ক্রোল করেন তাহলে দেখবেন এই যে এখানে ডিসকাশন আছে, ডিসকাশনের নিচে এখানে ফিচার আছে। তো এই ফিচার অপশনটা অনেকের ওইখানেই অফ করা থাকে। অফ মানে হচ্ছে এই যে উপরের দিকে এখানে এরকম একটা তীর চিহ্ন থাকে, এখানে যেরকম আছে, আর এটা দেখা যায় না। এখানে ক্লিক করলেই এটা ওপেন হবে, একবারে শুরুতেই এই পোস্টটা আপনি পেয়ে যাবেন। যদি এটা খুঁজে পেতে কষ্ট হয় তাহলে উপরে দেখেন ফিচার্ড নামে একটা ট্যাবই আছে আলাদা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও সবার প্রথমে আপনি এটা পাবেন। এটা একটু পড়ে নেন যে এখানে কি আছে। এখানে ফটোশপ বেসিক কোর্স লেখা, এরপরে কোন দিন ক্লাস হবে কোনটা এটা লেখা আছে, এরপরে লেখা আছে প্রতিদিন ক্লাস হবে, রেকর্ডেড ভিডিও পাবেন, এবং এই যে সব লিঙ্ক এগুলো সব কমেন্টে কেন দিয়েছি, কারণ উপরে দিলে মানে গ্রুপে এখানে যদি দিয়ে দেওয়া হতো তাহলে যেটা হয় যে ক্লিক করলে এটা কাজ করতে চায় না, অনেকেই কিভাবে ব্যবহার করতে হবে বুঝে না। এই জন্য আমরা এটা কোথায় দিয়েছি, এটা হলো কমেন্টে দিয়েছি। দেখেন এখন কমেন্টে এখানে হলো 27টা কমেন্ট হয়েছে। তো যার কারণে আপনি অনেক সময় এখানে এসে খুঁজে নাও পেতে পারেন। ওই ক্ষেত্রে যেটা করবেন যে এখান থেকে গিয়ে অল কমেন্টসে একটা ক্লিক করে দেবেন, তাহলে সবার প্রথমে আমার করা কমেন্টটা পাবেন। এবং এইখানে দেখবেন যে প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দেয়া আছে। দেখেন ক্লাস ও সাপোর্ট লিঙ্ক, এই যে আজকে ক্লাস হচ্ছে, প্রতিদিন একই লিঙ্ক থেকেই ক্লাস হবে। তো আপনি এখানে শুধু একটা ক্লিক করবেন তাহলে আপনি জয়েন হয়ে যাবেন। আর এরপরে দেখেন ভিডিও লিঙ্ক, ভিডিও মানে হচ্ছে রেকর্ডেড ভিডিওর লিঙ্ক। তো এটা ক্লাসের পর দেওয়া হবে, কারণ আজকে প্রথম ক্লাস হচ্ছে, ভিডিও তো হয়নি এখনো, ঠিক না? তো
এটা ক্লাসের পর যখন আপলোড করব তখন আপনি এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, এই এক লিঙ্ক থেকেই আপনি সবগুলো ভিডিও দেখতে পারবেন, প্রত্যেকটা ক্লাসের, আলাদা আলাদা কোনো লিঙ্ক লাগবে না। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে হোমওয়ার্ক লিঙ্ক। হ্যাঁ, মানে যেই পিকচারগুলো আমি দিব এগুলো ডাউনলোড করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, একটা ক্লিক করলে আপনি প্রত্যেকটা ক্লাসের প্রতিদিনের যে হোমওয়ার্কগুলো আমরা দিব এগুলো আপনি এখান থেকেই ডাউনলোড করতে পারবেন। এরপরে এখানে সফটওয়্যার লিঙ্কের ভেতরে গিয়ে সফটওয়্যার পাবেন, বুক লিঙ্কের ভেতরে গিয়ে বই পাবেন, ডাউনলোড করে পড়তে পারবেন। আচ্ছা, তাহলে মানে যত লিঙ্ক সব এই এক পোস্টেই পাবেন, আপনাকে প্রতিদিন খুঁজতে হবে না। আপনি প্রয়োজনে এটাকে বুকমার্ক করে রাখতে পারেন অথবা আপনি সেভ করে রাখতে পারেন, তাহলে খুঁজতে কোনো প্রবলেম হবে না, প্রতিদিন খুঁজে পাবেন খুব সহজেই। আর আজকে আমরা কি করলাম, এই যে লিঙ্ক পোস্ট করলাম। হ্যাঁ, যেটা হয় যে আমাদের অন্য অন্য যে ব্যাচগুলো হয় এগুলোর ক্ষেত্রে কিন্তু করতে হয় না, মানে প্রত্যেক দিন দিতে হয় না, কারণ স্টুডেন্টরা জানে, এরপর আমরা মাঝে মধ্যে করি। আর যেহেতু এখানে অনেকে নতুন থাকে এই জন্য আমরা প্রতিদিন পোস্ট করার চেষ্টা করি গ্রুপে, এরপরে এখানে দেয়া আছে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এরপরে আমরা আবার ক্লাসে ফিরি। তাহলে সব কিছু এক জায়গায় আছে, কোনো টেনশন নেই, পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপরেও যদি খুঁজে পেতে কষ্ট হয় আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আর তাহলে আমি ইনশাল্লাহ হেল্প করব। এরপরে আসেন, এটা মূলত ক্লাসের বিষয়, তো ক্লাস তো আমরা আলাদা করে চেকলিস্ট করে রেখেছি। এরপরেও এটা বলি, আমরা ফটোশপ শিখছি, তো শেখার জন্য আমরা যেই সফটওয়্যারটা দিয়েছি এটা হলো ফটোশপ সিসি 2020। তো 20 কেন দিলাম, এখন 2025 সাল চলছে, 26 অলরেডি চলে আসছে, তো 20 কেন দিচ্ছি এটা বলি। যাদের আপডেট ভার্সন ইনস্টল করা আছে তারা সেটা দিয়েই শিখতে পারবেন, আলাদা করে এটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে না। আর যাদের নাই তারা চাইলে 20 ইনস্টল করতে পারেন। আমরা যে ভার্সনটা দিচ্ছি এটা খুবই লাইট ওয়েট, আমরা দেখেছি যে খুবই নিম্নমানের পিসিতেও এটা সুন্দরভাবে রান হয়, যার কারণে অনেক স্টুডেন্ট আছেন যাদের হয়তো ভালো পিসি নাই, তারাও চাইলে এই সফটওয়্যারটা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, এবং এখানে ম্যাক্সিমাম ফিচারই আছে, ঠিক আছে, যার কারণে আমরা এইটা দিচ্ছি। তো এরপরে চলেন যে প্রথমে আমরা ইন্টারফেস নিয়ে তো কথা বলবই, জাস্ট এটা বললাম। এরপরে আরেকটা বিষয়ের সাথে পরিচিত হয়ে নেন, তাহলে শিখতে গেলে সহজ লাগবে। সফটওয়্যার ইনস্টল করার পরে বা গ্রাফিক ডিজাইন শেখার জন্য হালকা একটু প্রস্তুতি নিতে পারেন। এটা হলো সফটওয়্যার ইনস্টল, এটা তো করবেনই। সফটওয়্যার ওপেন করার জন্য জাস্ট একটা ক্লিক করলেই হবে। অনেকেই আছেন যে বারবার সার্চে গিয়ে এখান থেকে বের করেন, তো ওই ক্ষেত্রে আপনি নিচে এইভাবে পিন করে রাখতে পারেন, তখন একটা ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। আচ্ছা, এগুলো সবাই জানেন, বেসিক কথাবার্তা, এরপরেও বলছি। এরপরে হচ্ছে দেখেন দুইটি টুলবার, আমাদের গুরুত্বপূর্ণ দুইটি টুলবার আছে, এটা আমাদের লাগবে। তো একটা না, দুইটি বার আর কি, দুইটি টুলবার না, একটা হচ্ছে টুলবার আর একটা হচ্ছে অপশন বার। তো এখানে যদি খেয়াল করেন তাহলে দেখেন এটা হচ্ছে টুলবার, যেটার ভিতরে বিভিন্ন টুল আছে যেটা দিয়ে আমরা কাজ করি। আর এই যে উপরে একটা আছে এটার নাম হলো অপশন বার, ঠিক আছে। এরপরে তাহলে টুলবার অপশন বার চিনলেন, এটা চিনলেই সহজ হয়ে যাবে। এরপরে আসেন যে দুইটা প্যানেল, তো প্রত্যেকটা টুল নিয়ে কাজ করার জন্য প্যানেল আছে। এগুলো যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে টুলের ভেতরে ধরেন একটা ব্রাশ টুল আছে, ব্রাশ টুল মানে সরাসরি ব্রাশ, তুলি, কলম, এরকম এটা আছে। তো এখন ব্রাশ দিয়ে যখন আপনি কোনো কিছু আঁকতে যাবেন, ধরুন এটা হচ্ছে আপনার কাগজ বা ক্যানভাস, এখানে আপনি ব্রাশ দিয়ে আঁকবেন, তাহলে ব্রাশ নিলেন, এটা হচ্ছে টুল মানে যন্ত্রপাতি, এটা নিলেন, আঁকবেন যে আঁকার জন্য রং লাগবে না, তো রংটা আছে প্লেটে, তখন প্লেট থেকে আপনি রং নিয়ে ব্রাশ দিয়ে আঁকবেন, এই হচ্ছে সহজ বিষয়। আচ্ছা, তো ওই প্লেটটাকেই বলে হচ্ছে প্যানেল ডিজিটালি, ঠিক আছে। তো এখানে দেখেন যে এই পাশে টুলবার থাকে আর এই পাশটাতে ডিফল্টভাবে কি থাকে, প্যানেলগুলো থাকে। তো এখান থেকে দুইটা প্যানেল আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, নতুনদের জন্য হ্যাঁ, একটা হলো লেয়ার প্যানেল, যেটা আমরা অনেক বড় করে রেখেছি, কিভাবে রাখতে হয় আমি দেখাবো একটু পরে। আর আরেকটা হচ্ছে প্রপার্টিস প্যানেল, হ্যাঁ, এটাও আমরা এখানে বড় করে রেখেছি। তো এই দুইটা প্যানেল সাথে পরিচিত হলে শেখাটা সহজ হবে। আর হচ্ছে দুইটা মার্ক আছে, একটা হলো অটো সিলেক্ট, এখানে মার্ক দিতে হয় আর কি, টিক মার্ক দিতে হয়।
আর আরেকটা হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোল, আচ্ছা ট্রান্সফর্ম কন্ট্রোল আর কি। তো এইটা হলো এই যে এখানে থাকে, আমি এগুলো প্রত্যেকটাই দেখাবো। এরপরেও এই যে অপশন বারের ভেতরে এই মার্ক দুইটা থাকে, এই যে এখানে একটা টিক চিহ্ন দেওয়া যায়, এখানে একটা টিক চিহ্ন দেওয়া যায়। আচ্ছা, তো আমরা যদি এই ছয়টায় যে দুইটা করে, দুইটি বার, দুইটি প্যানেল এবং দুইটি মার্ক খুব ভালো করে বুঝে ফেলি, তাহলে পরবর্তীতে শেখাটা সহজ হবে। আচ্ছা, এরপর আসুন আর কি আছে, আরও কিছু বিষয় আলোচনা করে নিই। আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু বড় হতে পারে। সাধারণত আমাদের ক্লাস 1 ঘন্টা হওয়ার কথা, তো 1 ঘন্টার একটু বেশি হতে পারে কখনো। আচ্ছা, আর প্রথম ক্লাস তো এই জন্য যেহেতু নিয়মকানুন বলতে হয়, এই জন্য একটু বড় হয়ে যেতে পারে। তো রেকর্ডই হচ্ছে, যারা সময় দিতে পারবেন না তারা পরবর্তীতে রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, তো এই যে আমরা শিখতে গিয়ে যদি আপনি কোথাও আটকে যান, যেমন আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখবো, এগুলো শিখতে গিয়ে অথবা কোনো কাজ করতে গিয়ে আপনি আটকে গেলেন, করতে পারছেন না, তাহলে কি করবেন? সেই ক্ষেত্রে সাপোর্টের প্রয়োজন হবে। তো এই জন্য আমরা আপনাদের জন্য 3 বেলা লাইভ সাপোর্টের ব্যবস্থা রেখেছি। এই 3 বেলার মানে একটা নির্দিষ্ট সময়, 3 ঘন্টা, 1 ঘন্টা করে। তো যে কোনো সময় আপনি জয়েন করে আপনার প্রবলেমটা সলভ করে নিতে পারবেন সরাসরি। এখন যেরকম ক্লাসে জয়েন হয়েছেন, ক্লাস করছেন, ঠিক একইভাবে তখন এই লিঙ্ক থেকেই ওই সময়টাতে জয়েন করবেন। জয়েন করার পরে আপনি আমাকে জানাবেন যে আপনার কি প্রবলেম, আমি ইনশাল্লাহ সে হেল্প করার চেষ্টা করব। সরাসরি 1 to 1, এরকম 1 to 1 না, মানে সবাই জয়েন করবে, একজন একজন করে সলভ হবে এরকম। তবে এই যে লাইভ সাপোর্ট, মানে সাপোর্ট নেওয়ার একটা আদর্শ পদ্ধতি আছে। এটা হলো যে আমি আটকে গেলাম, অমনিতেই সাপোর্টে চলে আসলাম, এই লার্নিংটা মানে পরবর্তীতে খুব একটা ভালো ভূমিকা পালন করে না। তো কিভাবে শিখলে শেখাটা স্ট্রং হবে, সুন্দর হবে? তো এটার জন্য প্রথমে যদি আপনি কোথাও আটকে যান, তাহলে আপনি নিজে নিজে চেষ্টা করবেন, আপনি নিজেই এটাকে সলভ করার চেষ্টা করবেন যে আপনি পারেন কিনা। ঠিক আছে, এই চেষ্টাটা কতক্ষণ করবেন? আমি অনেক স্টুডেন্টকে দেখেছি, অনেক না কিছু স্টুডেন্টকে দেখেছি যে তারা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করছে। এই কাজটা কোনো দিনও করবেন না। যদি আপনি নিজে নিজে চেষ্টা করবেন, সর্বোচ্চ হবে 5 মিনিট। আমরা মিউট রাখবো। হ্যাঁ স্যার, আপাতত আপনি মিউট করে দেন সবাইকে, পরে তো 5 মিনিটের ভেতরে যদি আপনি সমাধান করতে না পারেন, তাহলে আপনি নিজে চেষ্টা আর করতে হবে না। এরপরে আপনি ভিডিও দেখবেন, আমাদের যে রেকর্ডেড ভিডিও আছে, এই ভিডিওটা আপনি তো এখন ক্লাস করবেনই, এরপরেও সেই ভিডিওটা আপনি দেখবেন। ক্লাস করলে সুবিধা হলো যে আপনি জানবেন যে কোন জায়গাতে আছে, মানে কতক্ষণ পরে আলোচনাটা হয়েছে, এটা সুবিধা। আর যদি ক্লাস না করে থাকেন, শুধু রেকর্ডেড ভিডিও দেখেন, সেই ক্ষেত্রে আগে আপনি পুরো ভিডিওটা একবার দেখে নেবেন। এমন না যে আমি ভিডিও দেখছি কাজ করছি, ভিডিও দেখছি কাজ করছি, এমন না। আগে পুরো ভিডিওটা আপনি একবার দেখে নেবেন, এরপরে কাজ স্টার্ট করবেন। তখন যেইখানে আটকে যাবেন ওই জায়গাটা শুধু একটু দেখবেন। ঠিক আছে, এইভাবে আপনি দেখবেন। ভিডিওতে আপনি প্রথমে একবার ভিডিওটা দেখবেন, যদি না বুঝেন তাহলে আবার দেখবেন, না বুঝলে আরেকবার দেখবেন, মোট 3 বার সর্বোচ্চ। আপনি যদি নিজে চেষ্টা করে না পারেন, ভিডিও দেখবেন ওই জায়গাটা সর্বোচ্চ 3 বার দেখবেন। 3 বারের পর যদি আপনার সলভ না হয়, হয়েই যাবে, ঠিক আছে, প্রথমবার দেখলে সলভ হওয়ার কথা, হয়ে যাবে। এরপরও যদি না হয়, তখন আপনি আসতে পারেন হচ্ছে লাইভ সাপোর্টে। ঠিক আছে, তো লাইভ সাপোর্টের জন্য নির্দিষ্ট 3টা সময় আছে, আমি বলবো কোন কোন সময়। তো ওই সময়টাতে আসবেন এবং আপনি যখন আটকে যাবেন তখন নোট করবেন। এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা হলে অনেকেই আছে, ধরুন আপনাকে 10টা কাজ করতে দেওয়া হয়েছে যে আগামী ক্লাসে আপনি এই 10টা কাজ করে আনবেন। এখন হলো কি যে আপনি প্রথম কাজে আটকে গেছেন, এখন যেহেতু আটকে গেছেন আর কোনো কাজ করছেন না, মানে আপনি বসে আছেন, এটা সাপোর্ট নেবেন, এরপরে আপনি কাজ করবেন, এমন যেন না হয়। আপনি কি করবেন যে প্রথম কাজে আটকে গেছেন, প্রথমটা পারছেন না, ভালো কথা, আপনি নোট করে রাখেন, দ্বিতীয় কাজ শুরু করেন। তো দ্বিতীয় কাজ আপনি করবেন, দেখবেন যে দ্বিতীয়টা পারছেন, তৃতীয়টা পারছেন, আবার চতুর্থটায় গিয়ে আপনি আটকে গেছেন, তো চতুর্থটা নোট করে রাখেন কোন জায়গাটা পারছেন না। আবার যেই জায়গাটা পারছেন না ওটা ছাড়া বাকি কিছু যদি পারেন ওটা করে ফেলেন। মানে আপনি যা যা আপনার সাধ্যের মধ্যে আছে ওইটুকু আপনি করে ফেলবেন, যেইটুকু পারবেন না ওইটুকুর জন্য লাইভ সাপোর্ট নেবেন। এটা হচ্ছে কথা। আর যেহেতু লাইভ সাপোর্টটা গুগল মিটে নিব, এই ক্ষেত্রে অনেকেই মানে এটা পারে না, তো এটা আপনি একটু শিখে নেবেন। এটা হলো স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয়।
দেখুন যে আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো ওরকম আপনার কম্পিউটার স্ক্রিনটা যেন আমি দেখতে পারি। এটা কিভাবে শেয়ার করতে হয়, প্রায় 41 না 42 সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে আমি এটা হচ্ছে সহজে শেখানোর চেষ্টা করেছি। এটা আমার এনামুল হাসান মারুফ নামে যে ইউটিউব চ্যানেল আছে এটাতে দেয়া আছে, পাবেন। ঠিক আছে, এছাড়াও আমি আপনাদের সহজের জন্য হয়তো আগামীকাল গ্রুপেও লিঙ্ক পোস্ট করে দিব যদি আমার মনে থাকে। আচ্ছা, আর না হলে আপনারা তো এই যে এই ভিডিওগুলো যেই চ্যানেলে আপলোড হবে, ঠিক আছে, এনামুল হাসান মারুফ, তো এটাতেও আপনি ভিডিওটা পেয়ে যাবেন, দেখে নেবেন। তাহলে স্ক্রিন কিভাবে শেয়ার করতে হয় অন্তত এই ব্যাপারটা শিখে নেবেন গুগল মিটের। আচ্ছা, এরপর তো আমাদের সাপোর্ট সহজেই হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর দেখুন লাইভ সাপোর্ট আমরা কখন পাবো, যদি কোথাও আটকে যাই, সাপোর্টের প্রয়োজন হয়, কখন কখন সাপোর্ট পাবো? 3 বেলা সাপোর্ট পাবো, সকাল, দুপুর এবং হচ্ছে বিকাল। সকালে 11টা থেকে 12টা, এবং দুপুরে 12টা থেকে 1টা, এবং বিকাল বেলায় আসর থেকে মাগরিব। ঠিক আছে, আসর থেকে মাগরিব মানে হলো 5টা থেকে 6টা, এটা সাধারণত সময় থাকে, কখনো আগে পরে হতে পারে, মানে আসরের পর আর কি। তো এই 3টা সময় সাপোর্ট পাওয়া যাবে। প্রবাসী যারা আছেন তারা যদি এই 3টা সময়ের সাথে মিলাতে পারেন তাহলে ভালো, আর যদি না মিলাতে পারেন ওই ক্ষেত্রে আমাদের অন্যান্য ব্যাচগুলো বা পেইড কোর্সে আমরা যেটা করি যে মাগরিবের পরে বা সকালবেলা সময় রাখার চেষ্টা করি, কিন্তু এখানে যেহেতু অনেক স্টুডেন্ট এটা আসলে আমাদের জন্য কঠিন হবে, তাই আপনি চেষ্টা করবেন এই 3টা সময়ের সাথে মিলাতে। আবার যেহেতু প্রতিদিন ক্লাস হচ্ছে, তো আগেই তো বলেছি না, ক্লাস লিঙ্ক, সাপোর্ট লিঙ্ক একই লিঙ্কে জয়েন করে আপনি ক্লাসেও জয়েন করতে পারবেন, মানে ক্লিক করে ক্লাসে জয়েন করতে পারবেন, আবার সাপোর্টের সময় সাপোর্টে জয়েন করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে কিছু কথা বলে রাখি, আপনি যদি চান যে আপনি সাপোর্ট নেবেন না, দেখবেন যে অন্যরা কিভাবে হেল্প পায়, এটাও দেখতে পারেন, সমস্যা নেই, আপনি জয়েন করতে পারেন। কিন্তু যারা সাপোর্ট নেবেন তাদেরকে কিছু কাজ করতে হবে। 1 নাম্বার হলো, যখন আপনি সাপোর্টে জয়েন করবেন আপনি হাত তুলে রাখবেন, এখানে হাত তোলার অপশন আছে, হ্যাঁ, হাত তুলে রাখবেন যেন আমরা বুঝতে পারি যে আপনার হেল্পের প্রয়োজন। আচ্ছা, 2 নাম্বার হলো আপনি মাইক্রোফোন অন করে কথা বলবেন যে স্যার আমার হেল্পের প্রয়োজন, অথবা ভাই আমার হেল্পের প্রয়োজন, কথা বলবেন। কথা বললে আমরা বুঝতে পারবো যে আপনার হেল্পের প্রয়োজন আছে, তখন আমরা আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। অনেকেই আছে যে এমনিতেই জয়েন করে দেখার জন্য, তো আমরা কিন্তু বুঝতে পারি না, যার কারণে মাইক্রোফোন অন করবেন, কথা বলবেন, আর 2 নম্বর হলো হাত তুলে রাখবেন যাদের সাপোর্ট লাগবে আর কি। এখন যারা হাত তুলে আছেন, আমি হচ্ছে পরে আসলে সময় দিব প্রশ্ন করার জন্য, এখন কথা বলতে চাচ্ছি না, কারণ অনেক স্টুডেন্ট থাকলে একের পর এক প্রশ্ন আসতে থাকে, পরে দেখা যায় আরও বেশি বড় হয়ে যায়। পরবর্তীতে যখন রেকর্ড হবে না তখন আপনারা আনলিমিটেড কথা বলতে পারবেন আমার সাথে, সমস্যা নেই। আচ্ছা, তো এরপরে দ্বিতীয় হলো যে বলে দিয়েছি, এরপরে আবারও বলছি যে প্রতিদিন ক্লাস হবে, কোনো ভেতরে কোনো ছুটি নাই। অন্য সময় শুক্রবারে ক্লাস হয় না, কিন্তু এবার শুক্রবারেও হবে। তো একবারে লাগাতার 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের এই ক্লাসটা হবে। এরপরে আসুন, এরপরে হচ্ছে হোমওয়ার্ক জমা দিবেন কিভাবে। কাজ যখন কমপ্লিট করবেন আমি দেখাবো কমপ্লিট প্রসেস। কমপ্লিট করার পরে এটার একটা পিকচার বানাবেন বা স্ক্রিনশট নেবেন। তো নেওয়ার পরে স্ক্রিনশটটা প্রথমে পোস্ট করবেন ফেসবুকের গ্রুপে। তো আমাদের যে গ্রুপ আছে 1 টাকায় গ্রাফিক ডিজাইন কোর্স নামে, এই গ্রুপে আপনি পিকচারটা পোস্ট করবেন। যদি 2-3টা হয় তাহলে 2-3টা একসাথে পোস্ট করবেন, আলাদা আলাদা করে পোস্ট করবেন না, একসাথে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি লিখে দিবেন যে এটা কোন ক্লাসের হোমওয়ার্ক, যেমন ক্লাস 1, ক্লাস 2 লিখে দিবেন। এবং পাশাপাশি আপনি নোট লিখতে পারেন, এটা হলো যে আমি এই কাজটা করতে গিয়ে এই কাজটা আসলে করতে পারিনি। অনেকে আছে যে একটা কাজ করতে পারেনি, সে জমা দিচ্ছে, সে জানে যে এটা এই জায়গাতে তার ভুল আছে, আবার অন্য স্টুডেন্টরা মানে তাকে হেল্প করার জন্য দেখা যায় ওই জায়গাটাই ভুল ধরছে। ঠিক আছে, এই জন্য আপনি যদি কোনো কিছু না পারেন, আপনার দৃষ্টিতে পড়ে যে না এটা আমার হচ্ছে না, তো আপনি লিখে দিবেন যে এটা আমি করতে পারিনি। ওই ক্ষেত্রে আপনি হেল্প নেবেন পরে, বা অন্য স্টুডেন্টরাও, অনেক স্টুডেন্ট আছে যারা হেল্প করতে পারে অন্যদেরকে, এবং অন্যকে হেল্প করলে তো আরও ভালো শেখা যায়, এটা ভালো প্র্যাকটিস। তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে তারা আপনাকে ওই হেল্পটা করতে পারবে। আচ্ছা, দ্বিতীয় হলো যদি আপনার কোনো বিষয় ভালো লাগে, কোনো অনুভূতি থাকে যে কেমন লাগলো আপনার কাছে ক্লাসটা করে, অথবা কি কি শিখতে পারলেন, এই বিষয়গুলোও শেয়ার করতে পারেন যদি চান। আচ্ছা,
তাহলে এই হচ্ছে জমা দেওয়ার প্রসেস। প্রথমে পিকচার যোগ করবেন, যদি একটা হয় একটা, যদি 4-5টা করেন একসাথে 4-5টা যোগ করার পরে ক্লাস 1 লিখে বা ক্লাস 2 লিখে আপনি হচ্ছে কোনো মন্তব্য থাকলে লিখলেন, না থাকলে না লিখলেন, পোস্ট করে দিবেন। এই হচ্ছে জমা দেওয়ার প্রসেস, খুবই সহজ। আচ্ছা, জমা কেন দিবেন, জমা দিলে লাভ কি, হ্যাঁ এটা বলি। তো জমা দেওয়ার বেশ কিছু প্রধান যেটা লাভ, এটা হচ্ছে আমরা ফিডব্যাক দিব, প্রত্যেকটা কাজের ফিডব্যাক দিই আমরা। তো এই জন্য আপনি যখন এই কোর্স চলাকালীন যারা প্র্যাকটিস করবেন তাদের ফিডব্যাক দেওয়া হবে, কারণ এরপরে আমি তো সরাসরি গ্রুপের সাথে সংযুক্ত থাকবো না, তো তখন হয়তো অন্য অন্য স্টুডেন্টরা হেল্প করবে, কিন্তু এখন আমি নিজেই ফিডব্যাক দিব ইনশাল্লাহ, ঠিক আছে। তো অনেক সময় হচ্ছে অতিরিক্ত ফিডব্যাক দেওয়ার কারণে আমার বন্ধ থাকে, মেসেজ দেওয়ার কোনো থাকে না, অপশন থাকে না, তো ওই ক্ষেত্রে আমি অন্য আইডি দিয়ে দিতে পারি। তো আপনি যদি ফিডব্যাক পান তাহলে বুঝলেন যে হয়ে গেল। আচ্ছা, তাহলে ফিডব্যাক দিব, ফিডব্যাকের সুবিধা হলো আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা হয়েছে কি হয়নি, ঠিক না, অথবা কোথায় ঠিক করতে হবে। যদি কোনো ভুল থাকে তাহলে বলে দেওয়া হয় যে এই জায়গাটা এরকম হয়েছে, তো আপনি এইভাবে ঠিক করেন, ঠিক না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখেন যদি আপনার কাজটা ভালো হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা মাশাআল্লাহ, গুড জব, নাইস এই জাতীয় করি, কমেন্ট করি। এখানে দেখেন হাজার হাজার স্টুডেন্ট আছেন, অনেকে মানে হয়তো লাইভ ক্লাসে থাকেন, অনেকে পরে ভিডিও দেখেন, অনেক স্টুডেন্ট আছেন। এখন এক একজনকে তো আর এক এক শব্দ দিয়ে আসলে কমেন্ট করা যাবে না, এত স্টুডেন্ট। এই জন্য যদি ভালো হয় ওই ক্ষেত্রে মাশাআল্লাহ, গুড জব টাইপের শব্দ আমরা ব্যবহার করি, তো আপনি বুঝতে পারবেন যে আপনার কাজটা হয়েছে। আচ্ছা, আর যদি কোথাও ভুল হয় তাহলে সরাসরি বলেই দেওয়া হবে যে এই জায়গাটা ভুল হয়েছে, এটা ঠিক করবেন। আর আরেকটা বিষয় এটা হলো যে অনেক নতুন আছেন যারা বেশি ভুল ধরতে পছন্দ করেন, মানে তার চান যে আমার কাজে বেশি ভুল হলে তো বেশি শিখতে পারবো, বেশি ভুল ধরা হোক, কিন্তু এটা সবাই আসলে পছন্দ করেন না। যার কারণে নতুনদের কাজে আমরা সাধারণত কম ভুল ধরি। এর কিছু কারণ আছে, কম ভুল ধরার চেষ্টা করি, মানে যেটা আমরা যেই বিষয়টা শেখাতে চাই এটা যদি সে করে ফেলতে পারে তাহলে বাস ওকে, ওই ক্ষেত্রে অ্যালাইন বা অন্যান্য জিনিস ওরকম কিছু খেয়াল করা হয় না, ঠিক আছে। কিন্তু যদি অ্যালাইনই শেখানো হয় ওই ক্ষেত্রে হয়তো অ্যালাইনটা ভুল ধরা হবে, এরকম হয়তো কালারের একটু 19-20 হয়েছে, এগুলো ভুল ধরা হয় না। আমরা যেই বিষয়টা শেখাতে যাই, যেমন আমরা শেপ আঁকানো, মানে একটা শেপ কিভাবে আঁকতে হবে সেটা শেখাতে চাচ্ছি, ওই ক্ষেত্রে রং কম বেশি হলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তো এরকম আর কি, মানে যেই কাজটা শেখাতে চাই ওটা ভুল হলে তখন আমরা ভুলটা বলি, আর অন্যথায় বলি যে হ্যাঁ ভালো হয়েছে। আচ্ছা, আর পুরাতনদের ক্ষেত্রে অনেক বেশি ভুল ধরা হয়। হ্যাঁ, পুরাতনরা হয়তো আশাও করেন না, মনে করেন যে হ্যাঁ আমার কাজটা হয়ে গেছে, পরে দেখা যায় যে 10টা-15টা ভুল হয়েছে, এরকম হয়। তো এই হচ্ছে বিষয়। মোটামুটি আমি আশা করি যে কোর্স সম্পর্কে যে আপনাদের মনে যে প্রশ্নগুলো থাকার কথা এগুলো মোটামুটি হয়তো কভার করতে পেরেছি। আর আমি এখন আপনাদেরকে দু একজনকে একটু প্রশ্নের সুযোগ দিব, তবে এখন কোর্স রিলেটেড প্রশ্ন করতে পারবেন। যদি কোর্স রিলেটেড কোনো থাকে, মানে প্রশ্ন থাকে, তাহলে সেটা করতে পারবেন। এর আগে চেকলিস্টটা দেখাই। দেখেন আজকের ক্লাসে আমাদের প্রায় 6টা চেকলিস্ট আছে। তো এটা হলো 6টা ধাপ, 6টা ধাপে আমরা অল্প অল্প করে শিখব। প্রথমে একটা ধাপে শিখব, এরপর আরেকটা ধাপে শিখব, এভাবে অল্প অল্প করে আমরা 6 ধাপের আজকের ক্লাসগুলো করব। তো আমি শুরু করব। এর আগে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কোর্স রিলেটেড, তাহলে সেই ক্ষেত্রে হাত তুলতে পারেন এবং প্রশ্ন করতে পারবেন। একজন একজন করে প্রশ্ন করবেন এবং সবাই মিউট রাখবেন, একজন আনমিউট করবেন এবং কথা বলবেন। তো হাত তুলেন। জি তামিম, বলুন। জি স্যার, বলছিলাম কি আমরা আর কি মাদ্রাসা স্টুডেন্ট, তো প্রতিদিন ক্লাস করার সুযোগ হবে ইনশাল্লাহ, কিন্তু প্রতিদিনের হোমওয়ার্কটা প্রতিদিন করে দেওয়া এটা একটু পসিবল হবে না। তো এর জন্য আমরা কি করতে পারি স্যার? আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি যখন সময় পাবেন আপনি হোমওয়ার্ক কমপ্লিট করবেন এবং গ্রুপে জমা দিবেন। আমি হয়তো দেখতে পারবো না, কিন্তু অনেক স্টুডেন্ট আছে, অনেক শিক্ষকও আছে এবং অনেক ভালো ডিজাইনাররাও আছে, তারা হয়তো হেল্প করতে পারবে। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, এরপর 6 জন হাত তুলেছিলেন। হ্যাঁ, যাদের প্রশ্ন শেষ হবে হাত নামিয়ে ফেলবেন। এরপরে রাকিব হুসাইন, বলুন। আনমিউট করে বলতে হবে, আপনারা সবাই আনমিউট করে ফেলেন।
বলুন রাকিব। পরের জন বলেন আবুজর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আমি স্যার কক্সবাজার থেকে বলছিলাম। জি বলুন। কক্সবাজার জেলা। আমরা কি এই গ্রুপে, যে গ্রুপে মানে আমরা জয়েন হয়েছে ওই গ্রুপেই হোমওয়ার্ক জমা দিব? জি স্যার আর 1 টাকার ডিজাইন আমরা 1 টাকা যে এটা কিভাবে পে করব? আচ্ছা, এই বিষয়ে কি আজকে আলোচনা হয়েছে? আপনি বোধহয় পরে জয়েন করেছেন, তো আমরা এই ভিডিওটা জি, রেকর্ড স্যার। করেছি। হ্যাঁ, ভিডিওটা রেকর্ড করেছি, আপনি ক্লাস শেষে এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, ধন্যবাদ। জি জি, পরের জন মাহমুদুল হাসান। বাকিরা মিউট রাখবো, হ্যাঁ, যাদের প্রশ্ন নাই মিউট রাখবো। স্যার জি বলুন। স্যার আমি মাহমুদুল না, আমি মাহমুদুলের ছোট ভাই। আমি আচ্ছা বলুন। ঢাকা কুড়ি হ্যাঁ যমুনা ফিউচার পার্ক থেকে বলতেছি। জি তো স্যার আমার এগুলা সম্পর্কে একদমই টোটাল ধারণা নাই, কিন্তু আমি অনেক আগ্রহী এগুলো শেখার জন্য। তো এ থেকে আর কি, তো আপনাদের সন্ধান পাওয়া, এই পেজের সন্ধান। তো আজকে আমার ফার্স্ট, আই হোপ আপনাদের থেকে কোনো কিছু শিখতে পারবো এবং আপনারা প্রত্যেকটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করে বুঝাবেন। আমার এটাই বলার ছিল স্যার। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি নিজেদের মতো করে। জি ওকে, পরের জন। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনছি। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, একটু কম শোনা যাচ্ছে। হ্যাঁ বলুন। জি, আমাদের আপনি প্রথমে বলছেন যে 3টা বেসিক জিনিস শিখতে যদি শেখা যায় তাহলে পরবর্তীতে গ্রাফিক ডিজাইন জানা সহজ হয়, যেরকম ইন্টারনেট ব্রাউজিং, টাইপিং এবং সফটওয়্যার ইনস্টল আনইনস্টল। তো আমার একটু সফটওয়্যার ইনস্টল এবং আনইনস্টলে একটু মানে ধারণা কম আছে, ওইটা কি কোনো ভিডিও আছে আপনার করা? ভিডিও আছে, এটা গ্রুপে আগামীকাল দিয়ে দিব। আর এছাড়াও আগামীকাল লাইভ সাপোর্ট থাকবে। প্রথমে ভিডিও দেখে ট্রাই করবেন, যদি না পারেন অবশ্যই পারবেন, তো ওই ক্ষেত্রে লাইভ সাপোর্ট নেবেন। সফটওয়্যার ইনস্টল আনইনস্টল মানে শুধু যে গ্রাফিক্স সফটওয়্যার সেটা না, এমনি সবারই বেশিরভাগই 80% যারা আমরা আছি বাংলাদেশে অনেকেই মানে সফটওয়্যার ইনস্টল করা এবং আনইনস্টল করা। ইনস্টল করা একটা সহজ প্রসেস, ঠিক আছে। কিছু কিছু সফটওয়্যার থাকে একটু কঠিন ভাবে ইনস্টল করতে হয়, আর বেশিরভাগ সফটওয়্যারই খুব সহজে ইনস্টল করা যায়। এজন্য দুই একটা করলেই দেখবেন সহজ লাগবে। তারপর যদি আপনাদের কোনো ভিডিও থেকে থাকে ইউটিউবে কিংবা গুগল ড্রাইভে দিলে। গ্রাফিক ডিজাইনের সফটওয়্যার ইলাস্ট্রেটর বা ফটোশপ কিভাবে ইনস্টল করবেন এই রিলেটেড ভিডিও আমাদের আছে, আপনি চাইলে নিতে পারবেন। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি বলুন। শরীফ মাহমুদ বলছিলাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, বলুন। বলছিলাম ভাই, আপনি যে লিঙ্ক দিয়ে দিচ্ছেন সফটওয়্যারের, এইটা থেকে তো আমরা ইনস্টল করতে পারি সহজেই। চাচ্ছিলাম যে যদি আপনি কোনো লিঙ্ক না দেন, আমি গুগল থেকে কি এরকম কোনো সফটওয়্যার নিজে ডাউনলোড করে তারপরে ইনস্টল করতে পারি? মানে এগুলো কি করতে তো পারবেনই, অবশ্যই পারবেন, সমস্যা নেই। আমি চেষ্টা করছিলাম, হয় না, এই মাইক্রোসফট অফিস। আচ্ছা যদি ও আচ্ছা, ওই ক্ষেত্রে আপনি হলো আমাদের একজন টিম মেম্বার আছেন মাহমুদ হাসান, হ্যাঁ, কম্পিউটার স্কুলের পরিচালক, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, উনি হয়তো আপনাকে হেল্প করতে পারবেন। জি ইনশাআল্লাহ, আপনার সাথে ইনশাআল্লাহ পরে সাক্ষাৎ করব। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, পরবর্তী জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, বলুন। জি আমি মূলত আপনার 1 টাকায় গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটর কোর্সটা দেখে আপনার কোর্সটা করার জন্য উদ্বুদ্ধ হই। আপনার বলার ভাষা এবং বোঝানোর ভঙ্গি অনেক সুন্দর, সহজ এবং সাবলীল। শুকরিয়া। অনেকে ট্রেনিং করায় কিন্তু শুধু টুলসের ব্যবহারটা শেখায়, কিন্তু টুলসের ব্যবহারের যে প্রয়োগটা সেটা অনেকে শেখায় না। জাস্ট ওনার দায়বদ্ধতা যতটুকু আছে ততটুকুই কাজ শেষ করে চলে যায়। কিন্তু আপনার কোর্সটা দেখে যতটুকু দেখছি অনেক ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে লাইফ সাপোর্টের যে ক্লাসের যে সময়টা রাখছেন, মানে এটা তো আসলে আমরা তো চাকরিজীবী, মানে ওই সময়ের মধ্যে তো আমরা এই সময়টা পাইতাছি না। আচ্ছা, সেই ক্ষেত্রে কিভাবে সহযোগিতা পেতে পারি? আচ্ছা
আমি যেটা চেষ্টা করি এটা হলো ক্লাসের ভেতরেই বলে দেওয়ার চেষ্টা করি যে আপনি কোন কোন জায়গাগুলোতে আটকাতে পারেন। হ্যাঁ, তো ওগুলো আমি অগ্রিমই বলে দিই, যে এটাকে আমরা বলি হচ্ছে প্রবলেম সলভিং। মানে আগেই বলে দিই যে নতুন স্টুডেন্টরা কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হতে পারে এবং এটা কিভাবে সমাধান করতে হবে। তো এই জন্য বেশিরভাগ সময় দেখা যায় যে খুব বেশি সাপোর্টের প্রয়োজন পড়ে না। আপনি যদি মনোযোগ দিয়ে ভিডিও দেখেন অথবা ক্লাসটা করেন, পড়বে না। এরপরেও যদি পড়ে, সেই ক্ষেত্রে আমরা 3টা সময় রেখেছি। এখন আমি ওই যে বললাম যে যাদের আসলে হয় না ওদের জন্য আমরা মাগরিবের পরে সময়টা রাখি, কিন্তু এই ক্ষেত্রে আমার জন্য একটু কষ্টকর। তবে আপনি চাইলে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ সমস্যা নেই। ঠিক আছে, ওকে। জি, পরের জন বলুন। আচ্ছা, নতুন করে হাত না তুললে ভালো হয়। হ্যাঁ, এখন যারা আছেন এই যে 2-3 জন, হ্যাঁ আপনারা শেষ করেন। জি, বিউটি বোধহয়, বলুন। আসসালামু আলাইকুম স্যার, আমি আসলে আপনাদের এই কোর্সের মডিউলসটা একটু জানতে চাইছি। আর তাছাড়া মানে এখানে কি শুধু বেসিক মানে টুলস আছে? ইলাস্ট্রেটরের 5 দিন, ফটোশপের 5 দিনে যে এটার মধ্যে মানে বেসিক কি যদি রাখছেন এটা যদি জানতে পারতাম। আচ্ছা, তো এইখানে গত ব্যাচে আমরা যে বিষয়গুলো শিখেছি দেখবেন যে সবকিছু দেয়া আছে, তো ওগুলো দেখে নিতে পারেন। আর এছাড়া আমি প্রয়োজনে একটা লিংক শেয়ার করব আগামী বা ক্লাসের পর কি বিষয় শেখানো হচ্ছে এগুলার ডিটেল ধারণা পেয়ে যাবেন। আর যদি বুঝতে চান তাহলে আমি এটা ওপেন করি, তাহলে দেখেন এই যে এখানে নিচে কিছু প্রজেক্ট দেয়া আছে, দেখা যাচ্ছে? একটু বড় করে দেখাই না? দেখেন এই যে নিচে বেশ কিছু প্রজেক্ট দেওয়া আছে, এই যে পতাকা, লোগো, বিজনেস কার্ড, তারপর হচ্ছে পোস্ট, ইউটিউব থাম্বনেল, টি শার্ট অ্যান্ড হচ্ছে প্যাকেজিং, এগুলার বেশ কিছু ফটো দেওয়া আছে। তো এই জিনিসগুলোই মূলত শিখবো আমরা এইখানে। আসলে এই বিষয়গুলোকে নিশ হিসাবে নিয়ে আমাদের শেখা উদ্দেশ্য না, আমরা মূলত সফটওয়্যারটা কিভাবে শুরু করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো শিখতে চাই। তো এইগুলো শিখতে গিয়ে আমরা এই প্রজেক্টগুলো করব। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আবার ক্লাসে ফিরি। এখন যেটা শুরু হচ্ছে এটাই মূলত আমাদের মেইন ক্লাস। এতক্ষণ আমরা আমাদের কোর্সের পরিচিতি বললাম, এবার চলেন আমরা শুরু করি। তো যখন আপনার সফটওয়্যার ইনস্টল করা থাকবে তখন শুধু যদি পিন করা থাকে শুধু এখানে একটা ক্লিক করবেন, একটা ক্লিক করলেই আপনার সফটওয়্যার ওপেন হবে। দেখুন সফটওয়্যার ওপেন হয়ে গেছে। আচ্ছা, ওপেন হওয়ার পরে এই যে এরকম মাঝখানে এরকম হয়তো কালো দেখাবে, অথবা আপনার এই পেজটা দেখাতে পারে। যদি এই পেজ দেখায় তো সেই ক্ষেত্রে আপনি ওপেন করার জন্য, দেখেন এই যে এটা অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না। ওপেন করার জন্য আপনি এখানে ওপেনে ক্লিক করবেন এবং কোনো একটা পিকচার আপনি ওপেন করবেন। পিকচারে একটা ক্লিক করি আমরা, যেমন এটাতে ক্লিক করলাম এবং ওকে দিলাম, তো দেখেন এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, পিকচারটা। আর যদি এরকম পেজ দেখায়, খালি পেজ দেখায়, ওই ক্ষেত্রেও আপনি এইখান থেকে ওপেনটা করতে পারবেন। ক্লিক অ্যান্ড হচ্ছে এখানে ক্লিক করলেন, ওপেনে ক্লিক করলেন, ওপেন হলো। ঠিক আছে, কিন্তু আমি সাধারণত এইভাবে ওপেন করি না। হ্যাঁ, আমি কিভাবে ওপেন করি? ওপেন করার জন্য আমি এই যে কালো জায়গা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এইটাতে আবার ডাবল ক্লিক করি, তাহলেই ওপেন হয়ে যায়। ঠিক আছে, এই ক্ষেত্রে নতুনরা একটা ভুল করে। ঠিক আছে, কি ভুল করে? ছোট ভুলই কিন্তু অনেক পেরেশানির কারণ হয়। কি ভুল করে? তারা মনে করে এই যে এখানে যে একটা কালো জায়গা আছে এইটাতে ডাবল ক্লিক করলে ওপেন হবে, কিন্তু এটা কিন্তু হবে না। হ্যাঁ, এটা কখন কাজ করবে? যখন এইখানে কোনো ডকুমেন্ট থাকবে না, এরকম ফ্রেশ থাকবে, কালো থাকবে, তখন ডাবল ক্লিক করলে ওপেন হবে। তো এইভাবে ডাবল ক্লিক করলেই জিনিসটা ওপেন হয়ে যাবে। তো আমাদের আজকের যে প্রথম স্টেপ, এই স্টেপের মধ্যে আমরা খুব সিম্পল একটা জিনিস শিখবো, মানে বেশ কয়েকটা জিনিস শিখবো। 1 নম্বর হচ্ছে পিকচার ওপেন করা। তো চলুন আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই যে ওপেন করলাম, এটাই হচ্ছে প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে জুম করা।
দেখুন এই পিকচারটা জুম মানে কি, আমি বড় করে বা ছোট করে দেখব, জুম ইন বা আউট, বড় ছোট করে দেখব। তাহলে কিভাবে দেখতে পারি, এই যে এখানে একটা টুল আছে দেখতে পাচ্ছেন, এই যে টুল। তো এই টুলে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমার একটা কি বলে এটাকে, ম্যাগনিফাইড গ্লাসের মতো একটা কিছু আসছে, ভেতরে প্লাস চিহ্ন দেওয়া। তো আপনি যেখানেই ক্লিক করবেন ওই জায়গাটা বড় হবে, ক্লিক করলে বড় হবে। আপনি যদি সাথে অল্টার চেপে এরপরে ক্লিক করেন তাহলে ছোট হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভেতরে এখন মাইনাসের মতো চিহ্ন দেখাচ্ছে। তো এইভাবে কি হবে, ছোট হবে, এই যেভাবে ছোট হবে। আর যদি এমনিতেই ক্লিক করেন বড় হবে। আচ্ছা, এটার খুব কমন শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এবং মাইনাস। কন্ট্রোল প্লাস দিবেন বড় হবে, কন্ট্রোল মাইনাস দিবেন ছোট হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম সলভিং বলি। অনেক স্টুডেন্ট আছেন যারা নতুন, তারা কি করেন, তারা ধরুন যে এই যে ডিজাইন বাড়ি লেখা আছে এটাকে তিনি জুম করতে চান। তো উনি ক্লিক করেন হচ্ছে এই গ্রাফিক ডিজাইন শেখার আগে লেখা আছে এটার উপরে, ঠিক আছে, এইভাবে ক্লিক করেন। তাহলে কি ওটা জুম হবে? হবে না। আমার কথার ভেতরে আপনারা বোধহয় প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন যে কিভাবে আসলে কি করতে হবে, জুম করতে হবে। যেই জায়গাটা আপনি জুম করতে চান ঠিক ওই জায়গার উপরে ক্লিক করতে হবে, তাহলে ওই জায়গাটা বড় হয়ে আস্তে আস্তে আপনার সামনে আসতে থাকবে। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এটা হচ্ছে জুম ইন জুম আউট করার একটা পদ্ধতি, কিন্তু আমি এইভাবে জুম ইন জুম আউট করি না। আমি কিভাবে করি, আমি যেটা করি অল্টার চাপি এবং কোনো এই টুল আমি সিলেক্ট করি না, অল্টার চাপি, অল্টার চাপার পরে আমি মাউসের হুইল ঘোরাই। মাউসের হুইল মানে মাউসের ভেতর যে একটা চাকা আছে এইটা, এটা যদি আপনি উপরের দিকে ঘোরান তাহলে জুম হবে, যদি আপনি নিচের দিকে ঘোরান তাহলে জুম আউট হবে। ঠিক আছে, আমি সাধারণত এভাবে জুম ইন জুম আউট করি। আচ্ছা, আমরা কি শিখলাম, পিকচার ওপেন করা শিখলাম, জুম ইন করা শিখলাম, জুম আউট করা শিখলাম। এবার হচ্ছে আমাদের জানতে হবে স্ক্রোল বার। আচ্ছা, ফটোশপে সাধারণত স্ক্রোল বার থাকে না। দেখেন এই যে এখানে যদি আপনি খেয়াল করেন স্ক্রোল বার নাই। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার এই পুরো কাজটা একসাথে দেখা যায় ততক্ষণ পর্যন্ত স্ক্রোল বার থাকে না। কিন্তু যখন আমরা এটাকে আরো জুম করব, আরো বড় হয়ে যাবে, তখন স্ক্রোল বার যুক্ত হয়। এখানে দেখেন এই যে এখন একটা উপর থেকে নিচের দিকে স্ক্রোল বার আছে, এইখানে ডান থেকে বাঁ দিকে একটা স্ক্রোল বার আছে। আচ্ছা, এই সময় কেন থাকে না, কারণ এটা তো আমরা পুরো কাজটাই দেখতে পাচ্ছি, এখন তো আমাদের মানে স্ক্রোল করার প্রয়োজনই নাই, যার কারণে থাকে না। যখন জুম করবেন এটা যুক্ত হবে, তখন আপনি এটাকে এইভাবে স্ক্রোল করতে পারবেন ডানে বামে। তো উপর থেকে নিচের দিকে যেটা স্ক্রোল হয় এটাকে বলে হরিজন্টাল স্ক্রোল বার, নাকি ভার্টিক্যাল, এটাকে বলে ভার্টিক্যাল স্ক্রোল বার। আর যেটা ডান থেকে বাঁ দিকে স্ক্রোল হয় এটাকে বলে হরিজন্টাল স্ক্রোল বার। আচ্ছা, তো স্ক্রোল বারের ব্যাপারটা গেল। এখন দেখেন এগুলো হচ্ছে প্রতিনিয়ত, মানে প্রত্যেকটা কাজ করার সময় আমাদের বারবার প্রয়োজন পড়ে, বারবার ওপেন করতে হয়, জুম ইন করতে হয়, আউট করতে হয়, স্ক্রোল করতে হয়, এগুলো বারবার লাগে। এই জন্য আমরা এটা একবারে প্রথম স্টেপে শিখে নিচ্ছি। এরপরে হলো হ্যান্ড টুল। আচ্ছা, যখন আমরা জুম করি, ধরুন যে এটা আমি জুম করেছি, আমি চাচ্ছি যে এখানে যে গ্রাফিক শেখার আগে লেখাটা আছে এটা আমি আমার সামনে আনবো। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এখান থেকে স্ক্রোল করি তাহলে একবার স্ক্রোল করা লাগবে, এখান থেকে আবার স্ক্রোল করা লাগবে, এরপরে আমার সামনে এটা আসবে। কিন্তু আমি চাইলে এটাকে খুব সহজে করতে পারি। কিভাবে? এই হ্যান্ড টুল ব্যবহার করে। তাহলে প্রথমে আমরা জুম টুল শিখেছি, এরপর আমরা হ্যান্ড টুল শিখছি। ঠিক আছে, দ্বিতীয় টুল। তো চলুন এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখেন হাতের যে 5টা আঙ্গুল আছে এটা খোলা। হ্যাঁ, যখন আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব সাধারণত আমরা কি করি, আচ্ছা এখানে বন্ধ হয় না, ইলাস্ট্রেটরে হয়। আচ্ছা, তো বন্ধ হলে দেখতে ভালো লাগতো। তো ক্লিক করলাম, হয়তো নতুন ভার্সনে হবে, তো ক্লিক করলাম তখন হাতটা বন্ধ হয়ে যায়, মানে ধরেছে, এরপরে মুভ করা যায়। এটা এমনিই হবে। আচ্ছা দেখেন, তাহলে এইভাবে মুভ করা যায়। প্রথমে আমাদের এরকম ছিল, হ্যান্ড টুল নিলাম, দেখেন একটা ক্লিক করে ধরে টান দিলাম, আমার সামনে চলে আসলো। এটা স্ক্রোল করার চেয়ে সহজ। ঠিক আছে, তো এইভাবে আমরা হ্যান্ড টুলের ব্যবহার করতে পারি, কিন্তু আমি হ্যান্ড টুলকে এরকম টুল দিয়ে কখনোই ব্যবহার করি না। ঠিক আছে, টুল থেকে ব্যবহার করি না। কিভাবে ব্যবহার করি, ধরুন যে জুম আছে, এখন আমি এটা নিচে নামাতে চাই, আমি স্পেস বার চাপি। অনেক সময় এমন হয় যে স্পেস বার চাপলে আমাদের হ্যান্ড টুলটা আসে না। দেখেন এই যে হ্যান্ড টুল, এটা এখন আসে না, আমি স্পেস বার চেপেছি, ঠিক আছে, আসছে না। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি আপনাদের জন্য, এটা হলো মানে কিবোর্ডটা অন করে দিতে পারি।
তো স্পেস বার তো চিনেন, সবচেয়ে যেটা বড় বাটন ওইটা। এখন স্পেস বার যখন আমরা চাপছি তখন কিন্তু আসছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, কন্ট্রোল ধরবো এবং স্পেস ধরবো। এই দুইটা ধরলে আপনি দেখবেন যে এটা চলে আসবে, মানে হ্যান্ড টুলটা চলে আসে এরপরে, তখন আমরা এইভাবে জুম করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে প্রথমে যদি আপনি সরাসরি স্পেস চাপেন তাহলে আসবে না, 1 নাম্বার প্রবলেম। 2 নাম্বার হচ্ছে আপনি কন্ট্রোল ধরলেন, স্পেস চাপলেন, তাও আসে নাই, দেখেন তাও আসে নাই। তো আসবে কিভাবে? আপনি যখন এই দুইটা একসাথে চাপ দিয়ে ধরে থাকবেন, এরপরে আপনি কন্ট্রোলটা ছেড়ে দিবেন, স্পেসটা ধরেই থাকবেন, তখন আসবে। এই যে এটা নতুন অবস্থায় আপনার জন্য একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন একেবারে সহজ প্রসেস। ঠিক আছে, কন্ট্রোল স্পেস একসাথে চাপবেন, এরপরে কন্ট্রোলটা ছেড়ে দিবেন, শুধু স্পেসটা ধরে থাকবেন, এরপরে মুভ করতে পারবেন। এই হচ্ছে মুভিং পদ্ধতি গেল। এরপরে আসেন যে পিকচার ক্লোজ করা। হ্যাঁ, এই যে পিকচার আমরা ওপেন করলাম, এটাকে আমরা কেটে দিতে চাই, শুধু পিকচার কাটতে চাই, সফটওয়্যার না। অনেকে আছে সফটওয়্যার কেটে দেন, তো ভুল প্রসেস হচ্ছে আপনি যদি এইখানে গিয়ে ক্লোজ করে দেন তাহলে এটা হবে সফটওয়্যার কেটে দেওয়া। আর যদি পিকচারটা কাটতে চান, ওই ক্ষেত্রে আপনি এখানে দেখেন এই যে স্টেপ 1 পিকচার মানে জেপিজি লেখা আছে, এরপর এখানে একটা ক্রস আছে, এখানে ক্লিক করলে পিকচারটা কেটে যাবে। দেখেন আমরা এখানে একটা ক্লিক করি, ক্লিক করলাম, পিকচার কেটে গেল। আমরা এই প্রথম স্টেপে বেশ কিছু জিনিস শিখলাম, 6টা আপনি নোট করতে পারেন, নোট করা আছে, আমরা দিয়ে দিব আপনাদেরকে। 1 নাম্বার হচ্ছে পিকচার ওপেন করা, জুম ইন করা মানে বড় করা, জুম আউট করা, ছোট করা, এরপর হলো স্ক্রোল বার উপরে নিচে নামানো, ডানে বামে নেওয়া, হ্যান্ড টুল দিয়ে মুভ করা, এবং হচ্ছে পিকচারকে ক্লোজ করা। তো এই যে স্টেপ, এটা শেষ আমাদের। তো আপনি একটা একটা করে স্টেপ শিখবেন, ঠিক আছে? এই ছিল আমাদের প্রথম স্টেপ, এখানে আমরা 6টা জিনিস শিখলাম। এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। দ্বিতীয় স্টেপে আমরা ইন্টারফেস শিখব, ঠিক আছে? ওই যে একটু আগে বলে আসলাম যে দুইটা হচ্ছে কি বার, দুই কি আছে, টুল বার আছে, অপশন বার আছে, এই বিষয়গুলো আমরা শিখব দ্বিতীয় স্টেপে। তো চলুন আমরা শুরু করি। আমরা যখন সফটওয়্যার ওপেন করি তখন হয়তো আপনার এখানে এরকম থাকবে না, ঠিক আছে? তো এগুলো ঠিক করবেন কিভাবে, এটাই এখন শিখছি আমরা। তো এমন হতে পারে যে আপনার টুল বারটা নাই, দেখেন এরকম টুল বারটা নাই, এই অপশন বারটাও না থাকতে পারে, অপশন বারটা এখান থেকে যায় না, ক্লোজ করার অপশন নাই, কিন্তু ক্লোজ করা যায়। আচ্ছা, ধরেন যে আপনার প্যানেলও নাই, হয়তো আপনার ক্ষেত্রে এরকম থাকতে পারে, এই যে এরকম না, এরকম না, এরকম থাকবে। তো এরকম থাকবে। এরকম থাকলে এই সব কিছু আমাদের আসলে প্রয়োজন নাই। কি কি প্রয়োজন আছে এটা আমরা দেখি। টুলবার প্রয়োজন আছে, কখনো দেখেন এগুলো কি মুভ করা যায়, কিন্তু মুভ করার জন্য কোথায় ধরতে হয় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দেখেন এই যে উপরে একটা টাইটেল আছে, এটা যদি আমরা এভাবে ক্লিক করি বড় হয়, মানে 2 লাইন হয়, 1 লাইন হয়। তো 2 লাইন কখন করবেন, এই যে তীর চিহ্নের ভিতরে ক্লিক করতে হবে। আচ্ছা, 2 লাইন কখন, 1 লাইন কখন? যদি আপনার মনিটরের স্ক্রিন বড় হয়, ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি 1 লাইন করে রাখবেন। আর যদি মনিটর বা ল্যাপটপের স্ক্রিন ছোট হয়, ওই ক্ষেত্রে আপনি কি করবেন, 2 লাইন করে ব্যবহার করবেন। এবং এখানে ধরেও আপনি মুভ করতে পারবেন। আবার এইখানে দেখবেন যে একটু দাগ দাগ দেওয়া একটা জায়গা আছে, এখানে ক্লিক করে মুভ করতে পারবেন। আচ্ছা, তো এটা এইভাবে আমরা মুভ করলাম। এটা কিন্তু এখন খোলা আছে, হ্যাঁ, অ্যাটাচড করা নাই, এরকম খোলা আছে, যে কোনো জায়গায় আমরা নিতে পারি, দেখেন এগুলোর উপরে নিতে পারি। তো এই অবস্থায় আমি যদি এটাকে একটু ছোট করি, দেখেন ছোট করলাম, এটা বাইরে বের হয়ে যায়, বাইরে বের হয়ে যায়। এই জন্য আমরা যেটা করব, এটাকে অ্যাটাচড করে দিব। অ্যাটাচড করলে আর কখনো বাইরে বের হবে না বা হারাবে না। তো আমরা এই যে উপরে টাইটেল বারে ধরবো, ধরে একবারে এইদিকে গিয়ে এভাবে নিতেই থাকবো, বাঁ দিকে নিতেই থাকবো। নিতে নিতে আমাদের মাউসের পয়েন্টার যখন এটার সাথে গিয়ে মিলবে, যেমন দেখেন মাউসের পয়েন্টার মিলবে, তখন একটা নীল দাগ আসবে। নীল দাগ আসলে আমরা ছেড়ে দিব, এটা অ্যাটাচড হয়ে যাবে। এখন যদি আমরা ছোট করি তাহলে দেখেন এটা কিন্তু বাইরে বের হচ্ছে না, ঠিক আছে? তো এইভাবে অ্যাটাচড করা যায়। একইভাবে এই যে এগুলো হচ্ছে প্যানেল, দেখেন এগুলোকে আলাদা করা যায়। আপনার যেটা দরকার এটা আপনি রাখলেন, যেটা দরকার না ওটা আপনি হচ্ছে এখানে যে ক্লোজ করে দিলেন। আবার ছোট করে রাখতে পারেন, এখানে ক্লিক করে ছোট, এই ছোটকে আইকনও বানাইতে পারবেন, আবার বড় করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আবার এখানে ক্লিক করলে এগুলো ওপেন হবে। তো আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। আবার দেখেন এখান থেকে আরেকটা নিয়ে আসলাম, এগুলো হচ্ছে প্যানেল। তো একটার সাথে আরেকটা জোড়াও দিতে পারবেন, যেমন উপর থেকে নিচে এভাবে যদি জোড়া দিতে চান, দেখেন এই টাইটেলে ধরবেন,
অথবা এখানে ধরলেও হবে। তো টাইটেলে ধরে আপনি এই যে নিচে এইভাবে নিয়ে এসে মানে এটার সাথে মিলানোর চেষ্টা করবেন, দেখবেন নীল দাগ আসবে, ছেড়ে দিবেন, মিলে যাবে দুইটা। আচ্ছা, আমি নিচে ধরেছিলাম যার কারণে শুধু এটা মুভ হয়েছে, আমি উপরে ধরবো পুরোটা মুভ হবে। আর যদি নিচে ধরে মুভ করি তাহলে এটা আলাদা হয়ে যাবে। প্রোগ্রামের ভার্সন কত একটু জানতে চাচ্ছি। 2020 এটা আমরা দিয়ে রেখেছি অলরেডি, ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তো কি বলছিলাম যে এগুলোকে আমরা চাইলে কি অ্যাটাচড করতে পারি। আবার যদি চাই যে এইখানে আমি অ্যাটাচড করবো, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, তাহলে এইখানেও আমি এটাকে মুভ করে এই যে এখানে যদি এইভাবে ছেড়ে দিই তাহলে এটা এখানে একত্র হবে। এরকম একটার সাথে আরেকটা মিলানো যায়, কিন্তু আমাদের এগুলো কোনো প্যানেল দরকার নাই। এই জন্য আমরা কি করব, এগুলোকে সবগুলো একসাথে ডিলিট করে দিব। তো একসাথে ডিলিট করার জন্য আমি এই যে সবার উপরে এইখানে মুভ করব, এখান থেকে ক্লিক করে মুভ করব এবং এখান থেকে ডিলিট করে দিব। তো আমার কি কি দরকার, ধরেন যে এটাও আমি ডিলিট করে দিলাম। যদি কখনো হারিয়ে যায় তাহলে আনবেন কিভাবে? আনার জন্য প্রথমে দেখেন এখানে যান, যাওয়ার পরে নিচে দেখবেন যে এই যে এখানে আছে টুলস, তো এখানে ক্লিক করবেন, টুলস বারটা চলে আসবে। হ্যাঁ, অ্যাটাচড হয়েই আসে, যদি না আসে অ্যাটাচড করে দিবেন। আচ্ছা, বড় করলাম। এরপরে আরেকটা হচ্ছে অপশনস। এই দেখেন অপশনস, অপশন মানে হচ্ছে এই উপরের যেটা ছিল ওইটা নিয়ে আসবেন, যদি না থাকে অপশনস নিয়ে আসলে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের দুইটা প্যানেল লাগবে, একটা হচ্ছে লেয়ার। তো লেয়ারে ক্লিক করেন, দেখেন অনেক কিছু আসছে। লেয়ার কোথায়, এই যে খুঁজে পাবেন এইখানে, যেহেতু আগে আমরা ডিলিট করে দিয়েছি, এই জন্য এটা এখানে এসেছে। তো এটাকে আমরা আলাদা করে ফেলবো এবং এগুলাকে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দিলাম এবং এটাকে অ্যাটাচড করব ডান পাশে। এভাবে দেখেন, খেয়াল করে আমার মাউসের পয়েন্টার হচ্ছে মাঝখানে। হ্যাঁ, তো আমি যখন এখান থেকে নিয়ে যাচ্ছি ভেতরে চলে যাচ্ছে, এরপরেও কিন্তু নীল দাগ আসে নাই। কখন আসবে, যখন মাউসটা আমি কর্নারে নিব তখন নীল দাগ আসবে, আমি ছেড়ে দিব, অ্যাটাচড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা প্যানেল আমাদের লাগবে, এটার নাম হচ্ছে প্রপার্টিজ। আজকে হয়তো আমাদের কাজে লাগবে না, কিন্তু আজকেও লাগবে। আচ্ছা, চলেন দেখি। তো প্রপার্টিজ কোথায় আছে, এই যে প্রপার্টিজ, এটাও একসাথেই ছিল। তো এই জন্য আমরা এখান থেকে ওপেন আলাদা করব, আলাদা করে এগুলো কেটে দিব এবং এইটাকে আমি এই পাশে বসাবো, মানে লম্বা লম্বা করে দুইটা বসাবো। আপনি তো নতুন শিখছেন গ্রাফিক ডিজাইন বা ফটোশপ, তো আপনার এত প্যানেল আগেই প্রয়োজন নাই। আপনি দুইটা দিয়ে শুরু করেন। আচ্ছা, তো আমরা করলাম। দেখেন এইখানে যে ফাংশনগুলো আছে এগুলো কাজ করে না একটাও। কেন কাজ করে না? কারণ হলো কাজ করার জন্য মিনিমাম একটা পিকচার তো থাকতে হবে, অথবা একটা আর্টবোর্ড তো থাকতে হবে, বা একটা ক্যানভাস তো থাকতে হবে। কোনো কিছুই নাই, তাহলে কি কাজ করবে সে? এই জন্য নাই। তা আমরা যদি একটা পিকচার ওপেন করি, ধরুন আমরা এই পিকচারটা আবার ওপেন করলাম, এখন এগুলো দেখবেন যে অন হয়েছে অনেক কিছুই, যেমন এই যে এখানে অনেক কিছু সাদা হয়েছে। ঠিক আছে, আবার যদি লকটা অফ করে দিই তাহলে দেখেন যে এগুলো সব কিছু কাজের উপযুক্ত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো এটাই হচ্ছে সেটআপ নতুনদের জন্য। হ্যাঁ, আপনি চাইলে এই সেটআপটাকে সেভ করে রাখতে পারেন। এইটা সেভ করে রাখতে পারেন। তো সেভ করার জন্য আপনি এখানে যাবেন এবং হচ্ছে নিউ ওয়ার্ক স্পেস, মানে আপনার এই কাজের জায়গাটা আপনি আপনার নামে সেভ করে রাখলেন। এটার জন্য আমি দিলাম হচ্ছে মারুফ লিখলাম, লেখার পরে সেভ। এই যে আমি সেভ করে রাখলাম না, দেখেন উপরে এখন মারুফ টিক চিহ্ন দেয়া, সেভ করে রাখলাম। এখন যদি কোনো কারণে আমার এগুলা ডিলিট হয়ে যায়, ধরুন যে এটা ডিলিট হয়ে গেছে, এখন আমি কি করতে চাই, ফেরত আনতে চাই, আগের মতো করতে চাই, তাহলে আমি এই যে এখানে যাব, যাওয়ার পরে আমি রিসেট মারুফ করব, তাহলে সব আবার আগের মতো হয়ে যাবে। খুব সিম্পল। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম, মানে ইন্টারফেসটা শিখছিলাম। তো ইন্টারফেসটা আসলে সুন্দর করে প্রেজেন্ট করা হয় নাই। তো চলেন দেখি, এই যে এইখানে একটা আইকন আছে, এটা মূলত আগে এইখানে অ্যাডোবি ফটোশপ লেখা থাকতো, ওটার পরিবর্তে এখানে দেওয়া হয়েছে। নতুন ভার্সনে বোধহয় আবার এখানে দেওয়া হয়েছে কিনা দেখেন। আচ্ছা, এরপরে যেগুলো আছে, এই যে এগুলো হচ্ছে মেনু বার। এটা না, এগুলো হচ্ছে মেনু, প্রত্যেকটা ফাইল মেনু, এডিট মেনু, ইমেজ মেনু, এরকম এগুলো হচ্ছে মেনু। আর এগুলোর ভেতরে তালিকা আছে, নাম দেওয়া আছে, বিভিন্ন ফাংশনের মেনু। তো এবং এটা যেহেতু একটা বারের ভেতরে আছে বা একটা সারিতে আছে, একটা লাঠির ভেতরে আছে, এই জন্য এটাকে বলে মেনু বার। একইভাবে দেখেন এই যে এখানে টুল আছে, অনেক টুল আছে। তো টুলটা যেহেতু একটা সারিতে আছে, এই জন্য এটাকে বলে টুল বার। আবার একইভাবে দেখবেন যে একটু আগে আমরা বললাম স্ক্রোল বার। হ্যাঁ, তো স্ক্রোল বারও কিন্তু একটা সারিতেই থাকে। দেখেন যখন এটা আমরা জুম করি তখন এই যে এখানে থাকে। তো এই জন্য এগুলো হচ্ছে বার। ঠিক আছে, যেটাই সারি সারি থাকে এটাকে বার বলে।
তো এটা গেল। এরপরে এই যে উপরে যেটা অপশন, এটাকে আমরা অপশন বার বলতে পারি। তো এরপরে প্যানেল, যে লেয়ার এবং হচ্ছে প্রপার্টিস, এটা আমরা দেখে নিয়েছি। এরপর আমাদেরকে দুইটা মার্ক দেখতে হবে, মার্ক। আচ্ছা, তো মার্ক বোঝার জন্য আমরা একটা পিকচার অন করতে পারি, এটা অন করতে পারি, দেখেন এইটা। আচ্ছা, তো যখন আমরা স্বাভাবিক অবস্থায় ফটোশপে একটা টুল সিলেক্ট করা থাকে, যখন আপনি কোনো একটা পিকচার অন করবেন অথবা অন্য কোনো কিছু বা ডকুমেন্ট অন করবেন, তখন একটা টুল অটোমেটিক সিলেক্ট করা থাকে, এটার নাম হচ্ছে মুভ টুল, এবং এটাই হলো প্রথম টুল। এই যে সবার উপরে যে টুলটা আছে এটা সিলেক্ট করা থাকে। আচ্ছা, তো আপনি প্রথমে কোনো একটা জিনিস ওপেন করার পরে যদি আপনি ক্লিক করে এভাবে মুভ করেন, দেখেন মুভ হয়। ঠিক আছে, এটা মূলত মুভ টুলের বৈশিষ্ট্য। হ্যাঁ, টুলটা অটোমেটিক সিলেক্ট করা আছে, যার কারণে এটা মুভ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তো আরেকটা পিকচার আমরা ওপেন করি জাস্ট বোঝার জন্য, এরপরে আমি আলাদা করে আরো বোঝাবো। ঠিক আছে, এটা তো এখান থেকে এই পিকচারটা ধরুন আমি মুভ করে এই পাশে নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসতে হয় এগুলোর সম্পর্কে আমরা পরে আলোচনা করব, আমি জাস্ট একটু বোঝানোর জন্য এটা নিয়ে আসলাম। শুধু বুঝে রাখেন। হ্যাঁ, দেখেন এই যে আমি যখন আপেলের ভেতরে ক্লিক করছি তখন আপেলটা সিলেক্ট হচ্ছে এবং এভাবে মুভ করতে পারছি। আবার যখন আমি এই যে পেপারটা আছে অথবা এই কাজটা আছে এটার মধ্যে ক্লিক করছি, তখন আমি এটাকে মুভ করতে পারছি। এই যে একটা ফ্যাসিলিটি, যে যেটার মধ্যে আমি ক্লিক করি ওইটাই সিলেক্ট হয়ে যায় এবং ওইটাকে আমি মুভ করতে পারি, এটা মূলত এই অটো সিলেক্টের কারণে হচ্ছে। এখানে দেখেন অটো সিলেক্টের ভেতরে টিক চিহ্ন দেওয়া আছে, সাধারণত এটা টিক চিহ্ন দেওয়া থাকে না, আপনি দিয়ে নেবেন এই আর কি। এবার দেখেন, এবার যদি আমি আপেলে ক্লিক করি তাহলে আপেলটা আর সিলেক্ট হচ্ছে না, মুভ হওয়া তো দূরের কথা। আমি যদি এখানে এভাবে ক্লিক করে আপেলকে মুভ করতে চাই, আমার এইটা মুভ হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন যদি আমি আপেলকে মুভ করতে চাই তাহলে কিভাবে করব? প্রথম কথা তো মনে আছে আমাদের বোধহয়, যে অটো সিলেক্ট ক্লিক করা থাকলে আমি যেটাতে ক্লিক করি ওটা সিলেক্ট হয়ে যায় এবং আমি সুন্দরভাবে মুভ করতে পারি। ঠিক আছে, এটা তো জানি। এখন হলো যে এটা যদি না থাকে, ওই ক্ষেত্রে যদি আমি মুভ করতে চাই তাহলে কিভাবে মুভ করব? তো এটা খুবই সহজ। আপনি যদি ডান দিকে তাকান তাহলে দেখবেন এখানে লেয়ার নামে একটা প্যানেল আছে। আমাদের এখানে দুইটা কাজ আছে, তো দুইটা লেয়ার আছে, যে কয়টা কাজ থাকবে ওই কয়টা লেয়ার থাকবে, সিম্পল। আচ্ছা, এরপরে তাহলে আমরা যেই লেয়ার, যেমন আমি আপেল সরাতে চাই তাহলে আমি আপেলের লেয়ারে ক্লিক করব, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যেইখানেই মুভ করি এটা মুভ হবে। দেখেন এটার এরিয়া কতটুকু, এতটুকু। আমি যদি বাইরে ক্লিক করে মুভ করি তারপরেও এটা মুভ হবে। এটা হচ্ছে লেয়ারের সুবিধা, যে লেয়ার যখন আমরা সিলেক্ট করে কাজ করি তখন এই কাজের উপরে ক্লিক না করে আমি যদি বাইরেও ক্লিক করি তারপরেও এটা কাজ করে। কিন্তু যদি লেয়ার ছাড়া শুধু অটো সিলেক্টে আমরা কাজ করি, দেখেন অটো সিলেক্টে ধরুন এটা সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে মুভ করব, হবে না। ঠিক আছে, এইখানে উপরে ক্লিক করেই মুভ করতে হবে। আর আপেলও দেখেন এখানে ক্লিক করলে মুভ হয়, কিন্তু এখানে ক্লিক করেই মুভ হয় না। ঠিক আছে, তো দুইটারই কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। তো এইটার আমরা সুবিধাগুলো নিয়ে আলোচনা করি, অসুবিধাতে না যাই, চলেন। এই যে অটো সিলেক্টের সুবিধা কি, আমরা যেটার উপরে ক্লিক করব ওটা সিলেক্ট হবে, আমরা মুভ করতে পারবো। ঠিক আছে, আর এটা যদি না থাকে সেই ক্ষেত্রে লেয়ারটা কাজ করবে। তখন লেয়ার যেটা আমরা সিলেক্ট করব এটা উপরে ক্লিক করে তো আমরা মুভ করতে পারবোই, বাইরে ক্লিক করেও মুভ করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। ঠিক আছে, তাহলে আশা করি অটো সিলেক্টের ব্যাপারটা আপনি ক্লিয়ার। আচ্ছা, এবার চলেন আমরা বোঝার চেষ্টা করি হলো শো ট্রান্সফর্ম কন্ট্রোল। এই যে বিষয়গুলো আমরা জানছি এগুলো যদি জানা থাকে তাহলে পরবর্তীতে দেখবেন প্রত্যেকটা কাজে সহজ লাগবে। এরপরে তো আমরা প্রজেক্ট করব, তখন এগুলা আসবে আবার। আচ্ছা, তো এই যে ট্রান্সফর্মটা এটা আসলে কি করে দেখেন, টিক চিহ্নটা আমি উঠিয়ে দেই। এখানে যে একটা বাউন্ডিং বক্স ছিল, এটাকে অনেকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট না, আসলে অ্যাঙ্কর পয়েন্ট ভিন্ন জিনিস। তো এটা হলো বাউন্ডিং বক্স। দেখেন ক্লিক করেন, এই যে চতুর্দিকে যে চারকোনা বক্স আসছে, 6টা নাকি 8টা বক্স আসছে, এটা হলো বাউন্ডিং বক্স। তো এইটা শো করবে, এখানে বলতেছে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। তো আপনি এটাকে ট্রান্সফর্ম বলতে পারেন, সমস্যা নেই। তো এইটার কাজ কি আসলে, এই যে একটা বক্স আসে এটার কাজ কি? এটা যখন আসে তখন আমরা এখানে ক্লিক করে বড় করতে পারি, ছোট করতে পারি। এই যে ডান দিকে বা দিকে এরকম বড় ছোট করতে পারি। আবার এখান থেকে ক্লিক করলে দুই দিক থেকে বড় হবে, এখানে ক্লিক করলেও বড় ছোট করতে পারবে, মানে আমরা এটা দিয়ে রিসাইজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা,
তো এরপরে দেখেন এটা নিয়ে যখন আমি কাজ করছি এখন কিন্তু উপরে এগুলো নাই। এখন যদি ওকে দেই তাহলে আবার আসবে। যখন কোনো একটা বিষয় নিয়ে কাজ করা হয়, যেমন বড় করছি ছোট করছি, তখন ওই বড় ছোট কতটুকু হচ্ছে এটা দেখায়, কিন্তু পরে যখন ওকে দিবেন তখন আবার আগের জায়গায় ফিরে আসবে। আচ্ছা, এটা গেল, ঠিক আছে। তো চলেন এইবার আমরা, এইগুলো তো বোঝা শেষ না যে অটো সিলেক্ট এবং হচ্ছে এই ট্রান্সফর্ম কি কাজ করে। তো চলেন এবার হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। দ্বিতীয় ধাপ শেষ। দ্বিতীয় ধাপের মধ্যে কোনো প্রজেক্ট নাই, জাস্ট এটা বোঝার জন্য শিখে রাখবেন। আচ্ছা, এবার আসেন তৃতীয় ধাপে। আমাদের একটা প্রজেক্ট আছে, খুবই ছোট্ট প্রজেক্ট। এটা হলো এই যে এখানে দেখেন পিকচার ওপেন করব, এগুলো আমার কাছে আছে, আমি মুখস্থ করতে পারবো, সমস্যা নেই। তো চলুন আমরা দেখি। তাহলে প্রথমে আমরা কি করব, পিকচার ওপেন করব। ওপেন কিভাবে করতে হয়, যদি এরকম খালি জায়গা থাকে তখন আমরা ডাবল ক্লিক করব এবং এই যে পিকচারে আবার ডাবল ক্লিক করব, একটা পিকচার ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার আমি আরেকটা পিকচার ওপেন করতে চাই, তাহলে ওটা কিভাবে করব? এখানে ডাবল ক্লিক করলে কাজ করবে? করবে না, কারণ একটা তো পিকচার আছে। এই জন্য আমি ফাইল থেকে গিয়ে ওপেনে ক্লিক করব। আচ্ছা, ওপেন থেকে আমি এই আপেলটাকে ওপেন করব, মানে ডাবল ক্লিক করলেও ওপেন হয়ে যাবে। আবার যদি আপনি ওপেনে ক্লিক করেন তাও হবে। তো আমাদের এখানে দেখেন দুইটা ডকুমেন্ট আছে, এই যে এগুলোকে বলে ডকুমেন্ট। হ্যাঁ, এই ডকুমেন্ট কিন্তু আলাদা করা যায়, এখানে যেরকম আলাদা করা যায়। এক্ষেত্রে একটা প্রবলেমের সলভিং বলে দিই। অনেকে আছে যে ডকুমেন্ট আলাদা করার পরে এইভাবে বড় করে ফেলে, যে এখান থেকে ম্যাক্সিমাইজ করে ফেলে, তখন আর টুল দেখতে পায় না, টুল সব হারিয়ে যায়। ঠিক আছে, তো এটাকে কখনো বড় করবেন না, আপনি ডকুমেন্ট সবসময় এরকম ছোট করবেন এবং অ্যাটাচড করে ব্যবহার করবেন, এই যেভাবে অ্যাটাচড করে ব্যবহার করবেন, তাহলে কখনো টুলবার হারাবে না। আচ্ছা, এবং এগুলোকে মুভ করা যায়, আগে পরে করা যায় এরকম। তাহলে এখানে আমাদের দুইটা ডকুমেন্ট আছে, ওপেন করলাম দুইটা। এবার আমরা কি করব, মুভ করব। এই যে পিকচারটা আছে এটাকে মুভ করব। তো দেখেন এটা তো একটা পিএনজি পিকচার, পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তো আমরা এটাকে মুভ করছি। দেখেন মুভ কিভাবে, এভাবে ক্লিক করে আমি এইখানে গিয়ে প্রথমে থামছি। থামার পর আমার এই ডকুমেন্টের নামের উপরে এসে থামলাম। থামার পরে এটা ওপেন হলো, ওপেন হলে আমরা এটাকে আবার এইখানে নিয়ে এসে ছাড়বো। হ্যাঁ, এই ক্ষেত্রে নতুনরা একটা ভুল করে। কি ভুল করে? তারা হচ্ছে এটাকে এইভাবে মুভ করে এটা যখন ওপেন হয় এখানেই ছেড়ে দেয়। এখানে ছেড়ে দিলে কিন্তু আসবে না। কোথায় আসবে? এটা আমরা ক্লিক করব, ক্লিক করে মুভ করব, এটা ওপেন হবে, এরপরে এখানে এনে মাঝখানে ছাড়বো, তাহলে এটা আসবে। এরপরে আপনি তো জানেনই যে এই যে শো ট্রান্সফর্ম আমার ক্লিক করা আছে, এই জন্য এটা দেখাচ্ছে। যদি এটা কখনো না আসে তাহলে এখানে ক্লিক করবেন, আসবে, এরপর আমি বড় করব। আচ্ছা, এই ক্ষেত্রে নতুনরা আরেকটা ভুল করে বড় করার ক্ষেত্রে। কি করে? এইভাবে টান দেয়, এরকম চ্যাপটা হয়ে যায়। তো এরকম চ্যাপটা করা যাবে না, ঠিক আছে? তো আমি কন্ট্রোল জেড দিলাম, দেখেন। তো চ্যাপটা না করে আমরা কিভাবে আপেলটাকে বড় করতে পারি, এটার জন্য আপনি যখন কোনো একটা বক্সের ভেতরে, বক্সের এখানে যাবেন, যাওয়ার পরে ক্লিক করে টান দিবেন, সাথে শিফট ধরবেন, শিফট, এরপর হচ্ছে ক্লিক করে টান দেন। আচ্ছা, আমি শিফট ধরেছি, এখানে দেখাইনি কারণ শুধু শিফট ধরলে দেখায় না, এই জন্য। আচ্ছা, কিন্তু ধরেছি আমি। এরপরে দেখেন ওকে দিবেন অথবা এন্টার দিবেন, ওকে বা এন্টার একই কাজ করবে, ঠিক আছে? বাইরে ক্লিক করলে এই যে এটা হয়ে গেল। তাহলে আমরা আরেকটু বড় করি, বড় করলাম, হলো, দেখেন। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন পিকচার ছিল, একটা ছিল আপেল আর একটা ছিল একটা ব্যাকগ্রাউন্ড, আমরা দুইটা মিলে একটা নতুন কিছু তৈরি করলাম, ঠিক আছে? এটাই হচ্ছে ফটোশপের কাজ। ফটোশপ মানে এটা ফটোর দোকান, এখানে আপনি বিভিন্ন ফটোকে, এখানের মূল কাজ হলো যে বিভিন্ন ফটোকে একত্র করে আপনি একটা নতুন কিছু তৈরি করবেন, ঠিক আছে? এই হচ্ছে ফটোশপের মূল কাজ। তো এরপরে আসেন, ফটোশপে আমরা এখন ডিজাইন করি, কিন্তু আসলে ডিজাইন করা আমার মনে হয় না ফটোশপের মূল কাজ। ডিজাইন করার জন্য ভালো ইলাস্ট্রেটর, তো ফটোশপেও করা যায়। তো চলুন, এবং অনেকে যে কোনো একটা শিখলেই আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এটাকে একটা পিকচার বানাবো, এই দুইটা মিলে একটা পিকচার হবে। তো পিকচার বানানোর জন্য পিকচার কিভাবে সেভ করবেন এটা শিখছি আমরা। প্রথমে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর আমরা সেভ অ্যাসে যাব, এক্সপোর্ট থেকেও করা যায়। হ্যাঁ, চলেন এক্সপোর্ট থেকেই করবো এক্সপোর্ট, এরপর হচ্ছে সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব। আচ্ছা, সেভ ফর ওয়েবে যাওয়ার পর দেখেন আমার এই পিকচারটা এখানে কিন্তু আসছে, কিন্তু অনেক বড় করে আসছে, যেহেতু পিকচারটা বড় এই জন্য বড় করে আসছে, তো সমস্যা নেই। এখন আমরা এটা কি করব, সেভ দিব, জাস্ট সেভে ক্লিক করার পরে আপনার এখানে দুইটা জিনিস চায়।
এইটা সব সময় মনে রাখবেন, যখন আমরা কোনো জিনিস সেভ করতে চাই তখন দুইটা বিষয় লক্ষ্য রাখতে হয়, তাহলে সেই কাজটা কখনো হারায় না। অনেকে আছে না, সেভ করেছে, কোথায় করেছে খুঁজে পাচ্ছে না, এর মানে হচ্ছে এই দুইটা বিষয় লক্ষ্য করে নাই। দুইটা বিষয় কি? এক নাম্বার লোকেশন, কোথায় রাখছেন আপনি। দুই নাম্বার হচ্ছে নেম, মানে কি নামে সেভ করেছেন। তো লোকেশন প্রথমে আমি সিলেক্ট করে দিচ্ছি ধরুন ডেস্কটপ। হ্যাঁ, তো আমার ডেস্কটপে দেখাবে না কারণ আমি আইকন হাইড করে রাখছি। তো আমরা এইখান থেকে নিতে পারি, এখান থেকে ধরুন আমি দিলাম ডাউনলোড, ডাউনলোড আমি সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে স্টেপ 3 নাম দেয়া আছে, তো আমি চাইলে নাম পরিবর্তন করতে পারি, ধরুন যে এটা আমার হচ্ছে দ্বিতীয় কাজ, কাজ 2 দিলাম। আচ্ছা, এরপরে হলো আমি সেভ দিব। দেখেন সেভ কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা কন্ট্রোল ও দেই, কন্ট্রোল ও মানে ওপেন, অথবা এখানেও যদি আপনি যান তাহলে শর্টকাট সব লেখাই থাকে। হ্যাঁ, অন্যকে জিজ্ঞেস করা লাগবে না, আপনি ফাংশনে আসলেই বুঝতে পারবেন। আচ্ছা, কন্ট্রোল ও ক্লিক করেন। ক্লিক করার পর আমরা একটু ডাউনলোডে যাই। দেখেন এই যে এখানে কিন্তু এই পিকচারটা সেভ হয়েছে, মানে দুইটা পিকচার মিলে আমরা একটা নতুন কাজ করতে পেরেছি। আচ্ছা, এটা গেল। এবার চলেন আমরা আরো কিছু প্রবলেম সলভিং শিখি। আমরা কাজ শিখে ফেলছি, হ্যাঁ, কাজ শেষ। আচ্ছা, এরপরে চলেন আমরা আরেকটা পিকচার ওপেন করব। তো এটার জন্য আমরা এই আপেলটা ওপেন করব, আপেল। আচ্ছা, তো এই আপেল যখন আমরা ওপেন করেছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা, আমরা যখন অটো সিলেক্ট ধরেন দেয়াই আছে, এরপরে আমরা যখন এটাকে মুভ করছি, এটা সুন্দরভাবে মুভ হচ্ছিল। হ্যাঁ, মুভ করতে পারছিলাম। আমরা চাইলে আবারও করতে পারি, এখানে গিয়ে আবার করলাম, দুইটা হলো। আচ্ছা, এখন যদি আমরা এই আপেলটাকে মুভ করতে চাই, তাহলে দেখুন আমি এভাবে মুভ করছি, মুভ হচ্ছে না, দেখেন সরছে না। হ্যাঁ, তো এই যে প্রবলেমটা, এটা ফিক্স করা খুবই সহজ। আপনি লেয়ারের দিকে তাকান, দেখেন এই লেয়ারের ভেতরে একটা লক করা আছে। হ্যাঁ, লক দেওয়া আছে, তালা লাগানো আছে। তো আপনি এখানে একটা ক্লিক করবেন, তালাটা খুলে যাবে, এরপর মুভ করবেন। সিম্পল খুবই। এটা না তো আমি এই পাশে আসবো, এই যে সিম্পল। ঠিক আছে, তো এই দুইটা জিনিস দেখালাম আলাদা আলাদা করে। এরপর এগুলো আমি কেটে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখানে আপনি যদি কন্ট্রোল ডাব্লিউ দেন তাহলে এই যে এখানে কেটে দেওয়ার অপশন আসে, এখান থেকেও কাটতে পারেন এভাবে। আচ্ছা, তাহলে আমাদের কয়টা স্টেপ শেষ হলো? প্রথম ধাপে আমরা পিকচার ওপেন করা, ক্লোজ করা, আরও বিভিন্ন বিষয় শিখলাম। দ্বিতীয় ধাপে আমরা ইন্টারফেস শিখলাম। এবং তৃতীয় ধাপে আমরা কি শিখলাম? যে দুইটা পিকচারকে মিলিয়ে একটা নতুন কিছু কিভাবে বানানো যায়। ঠিক আছে, খুবই ছোট ছোট টাস্ক থাকবে আজকের ক্লাসে। তো এরপরে চলুন পরের স্টেপ। পরের স্টেপে যেগুলো মূলত শেখার কথা, মানে ইন্টারফেস শেখার কথা, এগুলো আমরা শিখে ফেলছি আগে, যে এটা দেখতে গিয়ে অন্যান্য বিষয় শিখে ফেলছি আমরা। দেখেন মেনু বার, টুল বার, স্ক্রোল বার, অপশন। আচ্ছা, এখানে দেখেন স্ট্যাটাস বার নামে একটা জিনিস আছে, চলেন এটাই ওপেন করি। আচ্ছা, ওপেন করলাম স্ট্যাটাস বার। হ্যাঁ, স্ট্যাটাস বার হচ্ছে এই যে নিচের যে বারটা আছে, যেটার মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেখাচ্ছে। আপনি চাইলে অন্য কিছু দেখাতে পারেন চাইলে, যেমন হচ্ছে কারেন্ট টুল, ধরুন আমি কারেন্ট টুল দিলাম। তো এখন আমি মুভ টুলে আছি, যার কারণে এখন মুভ টুল দেখাচ্ছে। আমি যদি ক্রপ টুলে থাকি তো ক্রপ টুল দেখাবে, যে ক্রপ দেখাচ্ছে। যদি কি থাকে, এই ইলিপস টুলে থাকি তাহলে ইলিপস দেখাবে। এরকম না, আপনি যা ইনফরমেশন পেতে চান এখান থেকে পাবেন। তো এটার নাম হলো স্ট্যাটাস বার। ঠিক আছে, এরপর হলো ক্যানভাস। হ্যাঁ, ক্যানভাস একটা গুরুত্বপূর্ণ জিনিস। ক্যানভাস সহজ ভাষায়, ক্যানভাস মানে হলো পেজ। আমরা যখন কোনো একটা নতুন কাজ করব, ধরুন পিকচার না, আমি কোনো ডিজাইন করতে চাই, ওই ক্ষেত্রে আমি ধরেন যে একটা নতুন কাজ করব, তো একটা নতুন পেজ আমাকে বানাতে হবে না। ফাইলে যাব, নিউ, এরপরে হচ্ছে ক্রিয়েট, নতুন পেজ চলে আসলো। পৃথিবীতে যত সফটওয়্যার আছে সব সফটওয়্যারের মধ্যে নতুন পেজ তৈরি করার ফর্মুলা এইটাই। ফাইলে যাব, নিউ এ ক্লিক করে নতুন পেজ আনবো, সিম্পল জিনিস। আচ্ছা, তো নতুন পেজ যে তৈরি হলো, এই পেজটাকেই বলে ক্যানভাস। তো এটার উপরে আমরা আঁকি, যেহেতু এটা ফটোশপ, ফটো রিলেটেড ব্যাপার বা আর্ট রিলেটেড ব্যাপার, এই জন্য এই পেজটাকে বলা হচ্ছে ক্যানভাস। আর ইলাস্ট্রেটরে সেম জিনিসটাকে বলে আর্টবোর্ড। আচ্ছা, মানে পেজকে বলে আর্টবোর্ড। তো এইটাই হচ্ছে ক্যানভাস। এরপরে হচ্ছে নতুন ওয়ার্ক স্পেস। এই যে একটু আগে আমরা হচ্ছে এই জিনিসগুলো সাজালাম, এটা হলো আমাদের ওয়ার্ক স্পেস, মানে কাজের জায়গা। এটাকে আমরা একটা নতুন নামে সেভ করে রাখতে পারি। তো এই জিনিসগুলোকেই ওয়ার্ক স্পেস বলে। দেখেন এই যে নিউ ওয়ার্ক স্পেস কীভাবে তৈরি করতে হয় এটা দেওয়া আছে। ঠিক আছে, তো ওয়ার্ক স্পেস নষ্ট কীভাবে করতে হয় এগুলো আমরা দেখেছি, যে এইভাবে মুভ করে যদি আমরা ডিলিট করে দেই অথবা কখনো ডিলিট হয়ে যায়, তাহলে আমরা ফিরিয়ে আনতে পারি কিভাবে? রিসেট। জাস্ট রিসেট, হয়ে গেল। এটাই আমরা শিখেছি 4 নম্বর স্টেপে।
তো চলুন এবার 5 নাম্বার স্টেপ। 5 নাম্বার স্টেপে এসে আমরা কি শিখব? এখানে মূলত আমরা শেপ তৈরি করা শিখব, কারণ আজকের মেইন প্রজেক্ট হচ্ছে আমাদের একটা পতাকা তৈরি করা। আচ্ছা, তো এখন আমরা শেপ তৈরি করা শিখব, শেপের ভেতরে কালার দেওয়া শিখব, ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা শিখব। তো চলুন শুরু থেকে শিখি। তো প্রথমেই আমাদের একটা নতুন পেজ তৈরি করতে হবে যদি আমরা এই কাজগুলো করতে হয়। নতুন ডকুমেন্ট, তাহলে ফাইলে গেলাম, এরপরে হচ্ছে নিউ এ ক্লিক করলাম, কন্ট্রোল এন দিলেও হবে, দেখেন এখানে লেখা আছে। তো ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আমাদের কোনো কিছুই দেখার দরকার নাই, যা আছে সব কিছু ঠিকঠাক, জাস্ট ক্রিয়েট। আচ্ছা, ক্রিয়েটের পরে প্রত্যেকটা কাজ করার জন্য ভিন্ন ভিন্ন টুল আছে, যেমন মুভ করার জন্য একটা টুল, সরানোর জন্য হ্যান্ড টুল, জুম করার জন্য জুম টুল আছে। আচ্ছা, ওরকম শেপ আঁকার জন্য টুল আছে, অনেকগুলো টুল আছে, একটা না। দেখেন এই যে গোল দেখা যাচ্ছে, আপনার হয়তো এখানে 4 কোণা থাকতে পারে। তো এখানে ক্লিক করে যদি আপনি চাপ দিয়ে ধরে থাকেন তাহলে দেখবেন যে এরকম একটা তালিকা বের হবে বা অন্যান্য টুলগুলো বের হবে। আচ্ছা, তো বের হওয়ার পরে আপনি যেইটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। যদি গোলে ক্লিক করেন সিলেক্ট হবে, যদি এখানে গিয়ে এই রেক্ট্যাঙ্গেল যেটা 4 কোণায় ছেড়ে দেন এটা সিলেক্ট হবে, যেটাতে গিয়ে ছেড়ে দিবেন ওটা সিলেক্ট হয়ে যাবে। আরেকটা সহজ পদ্ধতি আছে, আপনি চাইলে অল্টার চেপে এটার উপরে ক্লিক করতে পারেন, তাহলে দেখবেন যে ভেতরে যেগুলো আছে একটা একটা করে পরিবর্তন হবে। ঠিক আছে? আচ্ছা, তো কি হলো, এই যে ইলিপস, আমরা প্রথমে একটা করি রেক্ট্যাঙ্গেল আঁকি। দেখেন আঁকার পদ্ধতি হলো ড্রাগ করা, জাস্ট ড্রাগ। ঠিক আছে, আপনি ক্লিক করবেন এবং টান দিবেন, ব্যাস আঁকা হয়ে গেছে। ঠিক আছে, আঁকলে হয়তো অটোমেটিক একটা কালার চলে আসবে। ঠিক আছে, ডিফল্ট ভাবে এই যে দেখেন এখানে একটা চিহ্ন আছে কালো সাদা, এটা হচ্ছে ডিফল্ট আইকন, কালার আইকন। জাস্ট একটা ক্লিক করলে কালার হয়। আচ্ছা, এইটার কালারটা হয়েছে, এখন আমরা এটা ডিলিট করে দিচ্ছি, আবার আঁকি। দেখেন এখান থেকে আমি টান দিলাম, তো এরকম করে কালারটা আসবে। আচ্ছা, আমার একটা কালার দেওয়া ছিল যার কারণে আসছে, সমস্যা নেই। তো এখানে যেই কালারই আসুক আমরা পরে কালার পরিবর্তন করা শিখবো। এখন আপাতত আমরা আঁকা শিখছি, বড় ছোট করতে তো পারেন না, অলরেডি শিখেছেন। আচ্ছা, তো আবার আঁকি চলেন। তো আবার আঁকার জন্য এখান থেকে আবার ক্লিক করে এখান থেকে আমরা আরেকটা আঁকলাম। তো এটা হচ্ছে 4 কোণা। এবার আমরা গোল শেপ আঁকবো, এটার জন্য ইলিপস নিব এবং এইখান থেকে আঁকবো। আচ্ছা, এখানে একটা আঁকলাম। গোল আঁকার ক্ষেত্রে স্টুডেন্টরা একটা ভুল করে, এটা হচ্ছে অনেকে স্বাভাবিকভাবে এইভাবে এঁকে ফেলে। তো এটা ওভালের মতো হয়েছে, কিন্তু আমরা স্কয়ার গোল চাই। হ্যাঁ, ইলিপসটা স্কয়ার হবে। তো স্কয়ার যদি আপনি আঁকতে চান সেই ক্ষেত্রে দেখেন ডিলিট করে কিভাবে, এটাও দেখেন। ক্লিক করলাম, কিবোর্ড থেকে জাস্ট ডিলিট বাটন চাপ দেন, ডিলিট হয়ে যাবে। আচ্ছা, তো আঁকার সময় এই যে দেখেন যখন আমি এইভাবে আঁকছি, আঁকার সময় আমি কিন্তু ছেড়ে দিইনি, মাউস এখনো ধরেই আছি। এই অবস্থায় আপনি যদি শিফট চাপেন দেখবেন এটা স্কয়ার হয়ে যাবে। এই যে আপনি তখন ইচ্ছা করেও আর বাঁকাতারা করতে পারবেন না। তো যদি স্কয়ার করতে চান তাহলে শিফট ধরে আঁকবেন, আর যদি আপনি এই 4 কোণারও যদি স্কয়ার আঁকতে চান তারপরেও শিফট ধরেই করতে হবে, তাহলে পারফেক্ট স্কয়ার হবে। অনেকে আছে একটা এরকম 4 কোণা শেপ এঁকে এরপরে এটাকে রিসাইজ করে 4 কোণা স্কয়ার করার চেষ্টা করে, এটা করার দরকার নেই। হ্যাঁ, এটা করলে পারফেক্ট হবে না, এভাবে করবেন পারফেক্ট হবে। আচ্ছা, দেখুন তো এই কাজগুলো আমরা করেছি, ভালো। যে এটাও ডিলিট করি, আরেকটা শেপ আঁকি। এই ক্ষেত্রে আরেকটা প্রবলেম সলভিং বলি। হ্যাঁ, এটা হলো আপনি খেয়াল করেছেন কিনা, আমরা যখনই কোনো একটা শেপ আঁকছি এখানে একটা করে নতুন নতুন লেয়ার তৈরি হচ্ছে। আমরা যখন ডকুমেন্ট তৈরি করেছিলাম, মানে এখান থেকে নিউ পেজ, নতুন পেজকে নতুন ডকুমেন্ট বলে, সহজ কথা। ঠিক আছে, তো এখন আমরা যখন নতুন একটা পেজ তৈরি করলাম, তৈরি করার পর এখানে একটা পেজটা এখানে এসেছে ব্যাকগ্রাউন্ড হিসাবে। এরপরে আমরা যখনই একটা শেপ আঁকছি তখনই একটা করে লেয়ার তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে চলেন আমরা আরেকটা আঁকি, এভাবে স্বাভাবিকভাবে দেখেন আরেকটা আঁকি, আরেকটা লেয়ার তৈরি হলো। তো লেয়ারের সুবিধা হচ্ছে যে আমি যখন যেটা ইচ্ছা ওইটা এভাবে সিলেক্ট করতে পারি, অটো সিলেক্ট দেওয়া আছে যার কারণে এটা হচ্ছে। আচ্ছা, করতে পারি, কিন্তু প্রবলেম যেটা এটা হচ্ছে আপনি যদি কখনো এটা আঁকতে গিয়ে শিফট চাপেন, ধরুন যে আমার লাস্ট কোনটা, ধরুন এইটা পলিগন। হ্যাঁ, এইটার লেয়ারে আমার সিলেক্ট করা আছে, লেয়ার তো সিলেক্ট থাকবেই, মানে যদি অটো সিলেক্ট থাকে আপনি যেটাতেই ক্লিক করেন লেয়ার একটা সিলেক্ট হবে, পাশাপাশি অটো সিলেক্টটা কাজ করবে। আর যদি অটো সিলেক্ট না থাকে ওই ক্ষেত্রে তো ডিরেক্ট লেয়ার সিলেক্ট করে কাজ করতে হয়, তাই না? তো
এখন দেখেন ধরুন যে আমার এই লেয়ারটা সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমি যদি এই শেপ আঁকার সময় শিফট চাপি, কি চাপি? শিফট, তাহলে এই লেয়ারের ভেতরেই আরেকটা শেপ তৈরি হবে। দেখেন তখন এই দুইটা শেপ মিলে একসাথে কাজ করবে গ্রুপের মতো। এটাকে চাইলে আমরা আর আলাদা করতে পারবো না, ঠিক আছে? এই জন্য আমরা এইভাবে কখনো কাজ করব না। আমরা কি করব, ধরুন এই যে এইভাবে আঁকছি, তো আঁকলাম, ভালো কথা, এটা আঁকলাম। এখন যদি গোল একটা শেপ আঁকতে চাই তাহলে গোল শেপে যাই, এরকম ওই যে গোল শেপ একটা আঁকলাম, দেখেন গোল শেপ আঁকা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আবার শিফট ধরে যদি আঁকি তখন আবার হচ্ছে চারকোনাটা পারফেক্ট হবে, যদি কখনো প্রবলেম হয় আর কি। তো যেটা বোঝাতে চেষ্টা করলাম এটা হলো, যদি শিফট ধরে আঁকেন তাহলে ওই শেপের ভেতরেই, ওই লেয়ারের ভেতরেই আরেকটা শেপ আঁকা হয়ে যায়। এটা অনেক সময় আমাদেরকে এডিট করতে প্রবলেম হতে পারে। যেমন আমি এটার কালার চেঞ্জ করতে চাই, তখন দুইটা একসাথে চেঞ্জ হয়ে যাবে, এটা একটা প্রবলেম। এই জন্য আমরা কি করব যে যখন আমরা কোনো শেপ আঁকবো স্বাভাবিকভাবে আমরা শিফট চেপে আঁকবো না। আর যদি স্কোয়ার করার প্রয়োজন হয় ওই ক্ষেত্রে আমরা আবার আঁকতে হবে, আবার মানে দ্বিতীয়বার যখন আঁকবেন তখন আপনি স্কোয়ারটা আঁকতে পারবেন যদি অন্য শেপ থেকে মুভ করেন। তাহলে একটা বাড়তি আলোচনা করলাম, এটা হয়তো আপনাদের অনেকে লাগবে না, কারো প্রয়োজন হলে তো হলো। আচ্ছা, তো এই তিনটা কাজ বা এই কাজগুলো আমরা করেছি। আরেকটা শেপ আঁকে, এটা চারটা আমরা করেছি। এখন আমরা এটাকে সেভ করব। তো সেভ করার ক্ষেত্রে দুই ধরনের সেভ করি আমরা, এটা খুব মনোযোগ দিয়ে শুনেন। একটা হচ্ছে ডকুমেন্ট সেভ করা, আর একটা হলো পিকচার সেভ করা। পিকচার সেভ করার পরে সেটার ভেতরে যত শেপ থাকবে, টেক্সট থাকবে, এগুলো কখনো কোনো পরিবর্তন করা যায় না, ঠিক আছে? পরিবর্তন করা যাবে অন্য কোনো ট্রিক্সে গেলে, কিন্তু স্বাভাবিকভাবে এটা পরিবর্তন করা যায় না পিকচার করার পর। আর ডকুমেন্ট আকারে যদি আমরা সেভ করি তাহলে আমি চাইলেই যে কোনো শেপকে পরিবর্তন করতে পারবো, ছোট বড়, কালার চেঞ্জ করা, এগুলো করতে পারবো। তো সবার প্রথমে আমরা দেখব, এই জন্য যখন আমরা ক্লায়েন্টের জন্য কোনো কাজ করি আমরা ডকুমেন্ট ফাইল সেভ করি, এরপরে ক্লায়েন্ট যখন চায় তখন আমরা পিকচারটা তাকে দিই, ঠিক আছে? এভাবে। তো আমরা সবার প্রথমে ডকুমেন্ট ফাইল সেভ করব। কিভাবে? ফাইলে যাব, সেভ অ্যাস। পিকচারের জন্য আমরা গিয়েছিলাম এক্সপোর্টে, আর ডকুমেন্টের জন্য যাচ্ছি সেভ অ্যাসে। সেভ অ্যাসে যাব, এরপর আমি আমার কম্পিউটারে সেভ করতে চাই, তো কম্পিউটারে যাব। এরপরে এখানে আমরা লিখব হচ্ছে, আচ্ছা ধরুন যে আমি লিখলাম কাজ 3। আচ্ছা, লেখার পরে এইখানে দেখেন সেভ অ্যাস টাইপ, মানে আপনি এটা কী ধরনের ফাইল সেভ করতে চান, পিকচার নাকি মেইন ডকুমেন্ট ফাইল। তো ফটোশপের যে মেইন ডকুমেন্ট ফাইল এটাকে বলে PSD, মানে ফটোশপ ডকুমেন্ট। আচ্ছা, তো এখানে দেখেন এই যে ফটোশপ PSD লেখা আছে, এই অবস্থায় আমি হচ্ছে এটাকে সেভ দিব এবং ওকে দিব। আপনি খেয়াল করে দেখেন এইখানে এই যে কাজ 3 এই নামে আসছে। তো আমি যদি এখন এটাকে কেটে দেই, এখন আবার যদি ওপেন করি, দেখেন এই যে একটা ফটোশপ ডকুমেন্ট সেভ হয়েছে। এখন আমি এটাকে আবার ওপেন করছি, ওপেন করার পরে দেখেন এখন আমি চাইলে এগুলোকে মুভ করতে পারি। কিন্তু আমি যদি পিকচার করে ফেলতাম, আপনারা তো জানেন যে পিকচার কখনো, একটা পিকচার করি আমরা, চলেন এখান থেকে এক্সপোর্টে যাব, সেভ ফর ওয়েব, যাওয়ার পরে আমরা এখান থেকে সেভ দিচ্ছি। তো এখান থেকে আমরা দিলাম, আচ্ছা এটা কাজ 3 আছে, থাকুক, ওকে সেভ। এখন আমরা পিকচারটা ওপেন করব কোথা থেকে? ডাউনলোড থেকে। এখানে গেলাম, যাওয়ার পরে এটা ওপেন করলাম। দেখেন এই যে এটা হলো আমাদের ডকুমেন্ট ফাইল, এটার সাথে দেখেন এরপরে .psd লেখা আছে, আর এটা হচ্ছে পিকচার ফাইল, এটার সাথে .jpg লেখা আছে, ঠিক আছে? এখন যদি এখান থেকে আমরা মুভ করতে চাই তাহলে মুভ করতে পারবো না। এক্ষেত্রে আপনি যদি একটু বুদ্ধি করে বলেন যে লেয়ারটা আনলক করে দেই, তো আনলক করলে পুরোটা মুভ হবে, কিন্তু একটা একটা করে আর মুভ হবে না, ঠিক আছে? তো এটা আমরা কেটে দিচ্ছি। এবার চলেন আমরা এটার কালার চেঞ্জ করব। মানে আগে থেকে সেভ করা একটা ডকুমেন্ট আমরা আবার ওপেন করলাম, মানে আমাদেরকে ধরুন রিভিশন দেওয়া হয়েছে। রিভিশন মানে হলো ভুল হলে ঠিক করার কাজ, যেটা এটাকে বলে রিভিশন। তো আমরা ক্লিক করি। এখন আমরা এটার কি করব? ও আমি আবার পিকচার ওপেন করে ফেলছি। আমরা যাব ফটোশপে, এখানে এই যে এটা হলো আমাদের মেইন ডকুমেন্ট, এটার থেকে আমরা কালার চেঞ্জ করব। তো একটা শেপের কালার চেঞ্জ করা খুবই সহজ, ঠিক আছে? তো এটার জন্য আমরা এই শেপটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে লেয়ারে আসব।
এখন যেই শেপ সিলেক্ট করি ওই লেয়ারটাই কিন্তু সিলেক্ট থাকে, এটা হচ্ছে লেয়ার 1, দেখছেন এই যে রেক্টেঙ্গেল 1। তো এইখানে একটা চিহ্ন আছে, এই যে দেখেন এটা হলো শেপের চিহ্ন। এখন এখানে আপনি ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করলে কি হবে, একটা কালারের পিকার, এটাকে বলে কালার পিকার, এটা ওপেন হবে। এরপরে আপনি হচ্ছে এখান থেকে কোন কালার ভালো লাগে দিবেন এটা। আচ্ছা ওকে, আমরা এটা দিলাম। এরপর এটার কালার চেঞ্জ করব, তাহলে এটার উপরে যে আছে এখানে ডাবল ক্লিক করব। করার পরে ধরুন যে আমরা লাল কালার দিতে চাই, লাল কালার, তাহলে কিভাবে দিব? তাহলে প্রথমে আমরা যে উপরে এই পাশ থেকে আগে লাল কালারটা সিলেক্ট করে নিব, মানে এই যে বারটা আছে বা এই দাগটা আছে এটাকে এখানে নিব। আচ্ছা, এই যে জায়গাটার অনেক কঠিন একটা নাম আছে, নাম হলো স্পেকট্রাম। তো এইখানে এসে আপনি এই লাল জায়গাটার নাম শিখতে হবে না, তো আপাতত আর কি। তো এইখানে আপনি লালের জায়গায় এভাবে ক্লিক করে দিবেন, বা এভাবে ক্লিক করলেও হবে, স্বাভাবিক ক্লিক করলেও হবে। লালের জায়গায় ক্লিক করবেন। এরপর আপনি লালের কি হালকা চান না গাঢ় চান? গাঢ় চাইলে নিচের দিকে, হালকা চাইলে উপরের দিকে, এরকম যাবেন। এরপর ওকে দিবেন। নতুন কালারটা এখানে দেখাবে, এবং আগের কালারটা মানে যেটা বর্তমানে ছিল, এই জন্য কারেন্ট বলতেছে আর কি, বর্তমানে তো থাকে না, আগে থাকে। তো এখন যদি আমরা ক্যান্সেল দিই তাহলে তো এটাই বর্তমান, এই জন্য এইভাবে দেখাচ্ছে। তো এখান থেকে ক্লিক করলাম, এই যে বলতেছে কারেন্ট কালার এইটা, আর উপর হচ্ছে নিউ কালার। তো লাল দিব, উপর থেকে এইভাবে দিলাম, ওকে। ঠিক আছে, একইভাবে দেখেন এই গোল ধরলাম একবার, ধরে আমি শুধু এখানে চলে যাচ্ছি, এখানে যাব। তো আমরা একটা কাজ করি, এই লেয়ারটা শুরুতে দেই, প্রপার্টিসটা পরে থাক, এটা বারবার লাগছে আমাদের। তো এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ধরুন সবুজ দিব, তাহলে আমি এখানে সবুজে গেলাম। এরপর আমার সবুজ কোন ধরনের সবুজ পছন্দ, আমরা ওই ধরনের সবুজ দিব, ধরুন যে এটা দিলাম, ওকে। আচ্ছা, এটার মধ্যে আরেকটা চেঞ্জ করি, সবুজ, এরপরে আমরা কি দিতে পারি, ধরুন অন্য একটা ভিন্ন কালার আমরা দিলাম, এরকম কিছু, ওকে। আচ্ছা, এই যে কালার চেঞ্জ করলাম, এরপরে আমরা যদি সেভ দেই, দেখেন এটা কিন্তু ডকুমেন্ট ফাইল, যদি সেভ দেই তাহলে এই যে এখান থেকে শুধু সেভ দিব। এই সেভের অর্থ হচ্ছে আপডেট, মানে আপনি কিছু এডিট করছেন, এখন এটাকে আপডেট করে রাখলেন। তো সেভ দিলে দেখেন এখানে হয়তো যদি কাজ কম হলে সময় কম নেবে, নাহলে এখানে হয়তো সেভের প্রক্রিয়াটা দেখাবে। তো সেভ হয়ে গেছে। এখন যদি আমরা কেটে দেই তাহলে দেখেন কোনো কিন্তু নোটিফিকেশন বা ওয়ার্নিং দিল না, ডিরেক্ট ডিলিট হয়ে গেল, মানে হচ্ছে এটা সেভ করা আছে। এখন যদি আবার ওপেন করি দেখবেন এটা সেভ করা। ধরুন যে আমি এটা মুভ করলাম, এরকম করলাম। এখন আমি যদি এখানে ক্লিক করি, খেয়াল করেন, ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু একটা ওয়ার্নিং দিচ্ছে, বলতেছে আপনার কাজ সেভ করা নাই, আপনি সেভ করবেন কিনা। তো আমি ক্যান্সেল দিলে এই ডকুমেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এগুলো বেসিক কথাবার্তা, এগুলো জানেন সবাই। এরপরে বলি, ইয়েস যদি দেন তাহলে এটা আগে সেভ হবে, এরপরে ডিলিট হবে। নো দিলে সেভ না হয়ে ডিলিট হবে। তো আমরা হচ্ছে ক্যান্সেল দিলাম। দেখেন এইখানে একটা স্টার চিহ্ন আছে ছোট করে, এটার অর্থ হচ্ছে আপনার এই ডকুমেন্টটা সেভ করা নাই। আচ্ছা, আমরা যদি এখান থেকে সেভ করি, দেখেন একবার যদি সেভ দিই তাহলে এই যে স্টার চিহ্নটা চলে গেছে, মানে সেভ আছে। এখন যদি আমরা ক্লিক করি কোনো কিছু চাচ্ছে না। তো এইভাবে আমরা চাইলে কি করতে পারবো, এটাকে সেভ করতে পারবো। এখন যদি আমি এই কাজটাকে আবার পিকচার করতে চাই, আবারও যাব হলো এক্সপোর্টে গেলাম। যাওয়ার পরে এক্ষেত্রে একটা কথা বলি, হ্যাঁ এতক্ষণ তো দেখছেনই যে কিভাবে সেভ করে, জাস্ট এখানে ক্লিক করলে হয়ে যাবে। এক্ষেত্রে একটা প্রবলেমের সমাধান দেই, এটা হলো নতুন অবস্থায় এটা 60% দেওয়া থাকে। 60%-এর অর্থ হচ্ছে হাই কোয়ালিটি। হ্যাঁ দেখেন এই যে হাই যদি আমি দিই এখান থেকে, তাহলে এটা হচ্ছে 60%। কিন্তু আমরা হাইয়ের থেকেও ভালো চাই, এটাকে বলে ম্যাক্সিমাম। হ্যাঁ, তো ম্যাক্সিমামে ক্লিক করলে এটা হয় 100, অথবা আপনি এখান থেকে মুভ করে এখানে ক্লিক করে মুভ করেও 100 করতে পারেন। 100 করলে আপনার পিকচারটা ক্লিয়ার হবে। ঠিক আছে, তখন আপনি সেভে ক্লিক করবেন। অনেকের ঘোলা আসে, ওই ক্ষেত্রে বললাম আর কি। এটা হচ্ছে 3.2 দিলাম আমি, এরপরে সেভ দিলাম। দেখেন এই পিকচারটা সেভ হয়েছে কিনা আমরা ওটা দেখবো থেকে, ডাউনলোড থেকে। দেখেন এই যে নতুন পিকচারও সেভ হয়েছে, এটা আগের পিকচার ছিল। তো এটা ছিল আমাদের স্টেপ 5। আচ্ছা, আমি আশা করছি যে আপনাদের কাছে সহজ লাগছে, যদিও আমি আসলে ফটোশপ ব্যবহার করে অভ্যস্ত না। অনেকে ফটোশপ শিখতে চায়, আমি শুধু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজনে মাঝে মধ্যে একটু ফটোশপ ব্যবহার করি। এছাড়া আমি সাধারণত ইলাস্ট্রেটরে কাজ করে অভ্যস্ত। এই জন্য এইটা আসলে কতটা সহজ করে শেখাতে পারবো আমি জানি না, হয়তো ইলাস্ট্রেটরটা বেশি সহজ করে শেখাতে পারবো, কারণ ওটা আমি বেশি ব্যবহার করি। আর যারা অন্য জায়গায় কাজ করেছেন, আমার যতটুকু মনে হয় আর কি, অন্য জায়গায় যদি শিখে থাকেন তাহলে আমার কাছে মনে হয় তাদের কাছেও ফটোশপের এই শেখার প্রসেস ভালো লাগবে। আর নতুন যারা তারা তো আসলে পার্থক্য করতে পারবেন না, কিন্তু আশা করি সহজে বুঝতে পারবেন। তো চলুন, আমরা 5-এ ছিলাম, স্টেপ 5। এবার আমরা স্টেপ 6-এ আছি।
আমাদের লাস্ট স্টেপ, ঠিক আছে? লাস্ট স্টেপের মধ্যে আমরা এরকম একটা পতাকা বানাবো এরকম। আচ্ছা, তো চলুন শুরু করি। সবার প্রথমে একটা পিকচার ওপেন করতে হবে। পিকচার বলতে ব্যাকগ্রাউন্ড পিকচার, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? নতুন অবস্থায় কিছু ডাউনলোড করে কাজ করা ভালো, তো এটা আমি দিয়ে দিব আপনাদেরকে, দিলে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে এটা ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে এখানে আমাদের কাজ হচ্ছে পতাকাটা আঁকা। হ্যাঁ, এখানে লাঠিটা দেওয়া আছে, পতাকাটা আঁকবো। তো পতাকা আঁকা তো আপনি জানেনই। তো চলুন আমরা প্রথমে একটা চারকোনা শেপ নিব এখান থেকে, এবং এইখান থেকে শুরু করব। আপনি চাইলে বাইরে থেকেও শুরু করতে পারেন, সমস্যা নেই। তো এতটুকু আমি এরকম আঁকলাম। কালার কিভাবে দিতে হয় এটাও আপনি জানেন। তো এখান থেকে ডাবল ক্লিক করেন, অ্যান্ড হচ্ছে সবুজ কালারটা, ঠিক আছে? তো পতাকার কালার কেমন, এমন নাকি? তো এরকম কালার দেন। আচ্ছা, তো আমরা এরকম একটা কালার দিলাম, ব্যাস। এবার হচ্ছে এটা যদি মুভ করতে চাই, দেখেন এক্ষেত্রে আরেকটা প্রবলেম সলভিং বলি। এটা হচ্ছে অনেকে আছে যে এই শেপ টুল বা ইলিপস টুল বা রেক্টেঙ্গল টুল, মানে এইগুলো সবই হচ্ছে শেপ আঁকার টুল, এই জন্য আমি বলি শেপ টুল। তো এই টুলগুলো সিলেক্ট থাকার পরে সে এটা দিয়েই মুভ করতে চায়। এখন এটা দিয়ে যদি আমি সিলেক্ট করতে চাই, ধরুন সিলেক্ট করে ধরে টান দিব, মানে মুভ করব, সরাবো, তাহলে কি হবে? ক্লিক করলাম, টান দিলাম, আরেকটা শেপ আঁকা হয়ে যাবে। কারণ এই টুলের কাজ শুধু শেপ আঁকা, সে মুভ করে না, সে রিসাইজ করে না, ঠিক আছে? ডিলিট করে দিচ্ছি কিবোর্ড থেকে। তাহলে আমি যদি এটাকে মুভ করতে চাই, আমাকে কোন টুল নিতে হবে? মুভ টুল, সবার প্রথমটা মুভ টুল নিব। নেওয়ার পর দেখেন এখন আমি ইজিলি মুভ করতে পারবো। আঁকার জন্য এই টুল, আর মুভ করার জন্য মুভ টুল, ঠিক আছে? খুবই সহজ। আচ্ছা, এরপরে আমরা এটাকে এনে এখানে বসাচ্ছি। এখন দেখেন বসালে এলোমেলো হতে পারে, তাহলে আপনি পারফেক্টভাবে কিভাবে বসাবেন? আপনি কিন্তু জানেন কিভাবে জুম করতে হয়। তো জুম করেন, অল্টার চেপে হুইল ঘোরান, জুম। জুম করলে বড় হয়, পারফেক্ট করতে সুবিধা হয়। তো আপনি এখানে এসে এইভাবে রাখেন কাজটাকে, একটু জুম আউট করে দেন, ব্যাস হলো। এরপরে আমরা আরেকটা শেপ আঁকবো। দেখেন একটা গোল শেপ লাগবে না? তো গোল শেপ একটা আঁকবো। এখান থেকে আমরা একটা শেপ আঁকছি। ও আরেকটা ব্যাপার দেখেন, এই যে এই লেয়ার সিলেক্ট করা থাকলে আমি তো এখন চারকোনা আঁকবো, তাই না? মানে স্কয়ার একটা গোল আঁকবো। এখন যদি আমি এখানে আঁকি তাহলে এটার ভেতরেই কিন্তু আঁকা হয়ে যাবে, কিন্তু আমি চাচ্ছি এটার ভেতরেও আঁকবো না, আমি বাইরে আঁকবো, ঠিক আছে? তাহলে কিভাবে আঁকবো? এই ক্ষেত্রে আমি নিচে একটা ক্লিক করব। নিচে ক্লিক করলে দেখেন এই দুইটার কোনোটাই সিলেক্ট নাই। হ্যাঁ, নিচে ক্লিক করলে কোনোটাই সিলেক্ট থাকবে না। তো এই অবস্থায় আমি যদি হচ্ছে শিফট ধরে আঁকি তাহলে নতুন লেয়ার তৈরি হবে এবং এই ইলিপসটা হবে। হলো, হওয়ার পরে আমরা এখানে গেলাম, এটাকে কালার করি আগে, না কালার করি। এখান থেকে ডাবল ক্লিক, অ্যান্ড হচ্ছে রেড, হচ্ছে কালার দিলাম। আমি একটু হালকা দিচ্ছি, এটা চোখে লাগে এই জন্য, কিন্তু আসলে এটা একটু গাঢ় কালারই হবে। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, আর একটু ছোট করতে হবে। শিফট ধরে আমি একটু ছোট করে দিব, শিফট ধরে একটু ছোট করে দিলাম, ধরুন এতটুকু করলাম। ব্যাস, ওকে, ওকে দিলাম। দেওয়ার পরে আমি হয়তো এটাকে এখানে রাখবো। একটু জুম করে আপনি ম্যানুয়ালি এটাকে ঠিক করবেন, ঠিক করে এখানে রাখলেন, ব্যাস আমাদের পতাকা হয়ে গেল, ঠিক আছে? এরপরে এটাকে আমরা পিকচার বানাবো। পিকচার বানানো তো আপনি জানেন না? এরপরও পিকচারটা বানাই, এরপর একটা প্রবলেম সলভিং বলবো, বলে শেষ করব। চলেন তাহলে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে হচ্ছে সেভ ফর ওয়েব, এবং হচ্ছে সেভ। এখান থেকে লোকেশন ঠিক করা আছে অলরেডি, নাম যেটা আছে এটাই থাকুক, সমস্যা নেই আমার কোনো। তাহলে দেখেন এই পিকচার হয়েছে কিনা আমরা দেখে আসি। এই যে পিকচার হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে আপনার আজকের মূল কাজ, যে আপনি একটা পিকচার বানাবেন। এইটা একটাই আপনার আজকের মানে আগামীকালের হোমওয়ার্ক, বাড়ি থেকে যেটা করে আনবেন এটা। আচ্ছা, এখন প্রবলেম সলভিং কি এটা বলি। তো আপনি খেয়াল করেছেন কিনা, যখন আমরা কোনো একটা শেপ আঁকি, যেমন ধরুন আমি এখানে একটা শেপ আঁকলাম, তো এইটার লেয়ারটা উপরে থাকে। তো আমি যদি এই শেপটাকে ধরে এখানে নিয়ে আসি তাহলে নিচের লালটা ঢেকে যায়, ঠিক আছে? ধরুন এভাবে রাখলাম, ঢেকে যায়। কিন্তু আমি যদি চাই যে আমার এই লালটা উপরে থাকবে, এটা নিচে থাকবে, ওই ক্ষেত্রে খুবই সিম্পল এবং সহজ, যে আপনি এই যে এইখানে জিনিসটাকে ধরবেন, মানে লেয়ারটাকে ধরবেন, ধরে টান দিয়ে মুভ করে দেবেন, এর নিচে চলে যাবে। দেখেন এখন নিচে চলে গেছে। তো এটা কেন দেখাইলাম, এটা ডিলিট করে দিই আমরা। অনেক সময় এমন হতে পারে যে আপনার এই সবুজটা উপরে উঠে আসছে, উপরে। এখন আপনি এই যে এইটা যখন নেন, এখানে নিয়ে যান, নিচে দেখাচ্ছে, এটা উপরে দেখাচ্ছে না।
তখন আপনি এখানে ধরে শুধু একটু মুভ করে দিবেন, উপরের দিকে ছেড়ে দিবেন, উপরে চলে আসবে। খুব সহজ। আচ্ছা, তো এটাই ছিল। আর জমা দেওয়ার ক্ষেত্রে আপনি শুধু পিকচারটা জমা দিবেন না, কারণ একজন যদি আরেকজনেরটা দিয়ে জমা দিয়ে দেন বোঝা যাবে না হয়তো। আর অবশ্যই তো আপনারা করবেনই, নিজেরা কাজ করেই জমা দিবেন, কারণ অন্যেরটা দিয়ে তো আসলে লাভ নাই। মনে করেন আপনি আমাকে দেখাইলেন যে অন্য একজনের কাজ, এরকম আমরা কিছু স্টুডেন্ট পেয়েছি যারা অন্য জনের কাজ জমা দিয়ে দিয়েছে, নিজে হয়তো করার সুযোগ হয়নি, হয়তো সে ভাবছে যে কাজটা পারলে ভালো কথা, এটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কিন্তু আপনি যদি অন্যের কাজ দেন তাহলে এতে আসলে ক্ষতি টাকার হবে। দেখেন, আপনি যদি আমাকে ধোঁকা দিলেন, আমি বুঝতে পারলাম না, এতে আসলে আপনার তো কোনো বেনিফিট নাই। আমাদেরকে ধোঁকা দিলে আমি বুঝতে পারবো না যে আপনি কাজটা শিখেছেন কি শিখেন নাই, এতে আপনার নিজেরই লস, আপনি নিজেই শিখতে পারবেন না। এমন না তো যে আপনি কাজ জমা না দিলে আমি শিখতে পারবো না। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু শিখেছি এই জন্যই তো শেখাচ্ছি, ঠিক না? তো এই জন্য আপনারা নিজেরা নিজের কাজটা জমা দিবেন, অন্যের কাজ কপি করার দরকার নেই। এবং জমা দেওয়ার সময় একটা স্ক্রিনশট নিয়ে জমা দিলে বেশি ভালো হয়। এটা হচ্ছে, ধরেন স্ক্রিনশট নেওয়ার জন্য আমি এখানে লাইট শট ব্যবহার করছি, একটা ছোট্ট সফটওয়্যার, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর আপনি যদি অন্য কোনোভাবে নিতে পারেন তাহলে নেবেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন। কিভাবে নেবেন স্ক্রিনশটটা? এটা হলো আপনার কাজ এবং হচ্ছে লেয়ার, এই লেয়ারগুলো সহ একটা স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশটটা আপনি গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? স্ক্রিনশট 7, আচ্ছা ওকে। দেখেন, এবং কিভাবে পোস্ট করতে হবে এটা আমি অলরেডি বলে দিয়েছি, যে এই স্ক্রিনশটটা আপনি পোস্ট করবেন এবং পাশাপাশি ক্লাস 1 এবং আপনার যদি কোনো পরামর্শ থাকে অথবা আপনার অনুভূতি কেমন লাগলো এটা বলে পোস্ট করতে পারেন, অথবা এটা ছাড়াও পোস্ট করতে পারেন। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। এখন আবারও প্রশ্ন উত্তর সেশন হবে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে হাত তুলতে হবে, যারা হাত তুলবেন তাদের প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিব। এবং যাদের প্রশ্ন আছে তারা আগেই হাত তুলে ফেলেন, হ্যাঁ, পরবর্তীতে হাত না তুললে ভালো আমার জন্য, কারণ একজন করে যদি বলতে থাকেন এটা শেষ হবে না। এই জন্য যারা হাত তুলবেন তাদের উত্তর দিতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ। জি, হাত তুলে ফেলেন আগে। আচ্ছা, আচ্ছা, 7 জনের মতো হাত তুলেছেন। আপনারা করেন, সবাই আনমিউট করে ফেলেন, তবে কথা বলেন না, একজন করে কথা বলেন, আর বাকি সবাই আনমিউট থাকবে। জি, আমি দেখেন আপনাদের যে লিস্ট এটা এখানে রেখেছি, তো উপর থেকে দেখাই যাচ্ছে, একজন করে বলবেন, ঠিক আছে? আমি চাই না বলে। জি বলুন। তুফাইল, তারপর হচ্ছে মাকসুদুল হাসান, বলেন আপনারা। জি বলুন। জি, প্রশ্ন করেন, হ্যাঁ, ডিরেক্ট প্রশ্ন করলে ভালো। প্রশ্ন আছে ক্লাস রিলেটেড। আপনি একটা কথা থেকে আবার আগ্রহটা জাগছে যে আপনি বলছেন যে ফটোশপটা আপনার কম ব্যবহার করা হয়, ইলাস্ট্রেটর আপনি হয়তো আরো বেশি ভালো শেখাতে পারবেন। আমরা কি এই ক্লাস শেষ করে কি ইলাস্ট্রেটরটাও পাবো আমরা? ইলাস্ট্রেটরের ব্যাচ আরো আগে হয়েছে, 2-3টা ব্যাচ হয়েছে। তো এক্ষেত্রে 3 নাম্বার ব্যাচটা অলরেডি গ্রুপে দেয়া আছে, আপনারা চাইলে যে কোনো সময় এটা কন্টিনিউ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এটা যে ফটোশপ যেরকম লাইভ হচ্ছে এরকম লাইভ কি আমাদের এই ব্যাচের পরে? প্রথমে এটা লাইভই হয়েছে, এরপরে রেকর্ডেড ভিডিওগুলো দেয়া আছে, আর নেক্সটে হয়তো রমজানের আগে আরেকটা লাইভ ব্যাচ হতে পারে ইলাস্ট্রেটরের। আচ্ছা, তাহলে হয়তো আমরা এটা শেষ করে পরে আরেকটা ফটোশপ পাবো ইনশাআল্লাহ, ইলাস্ট্রেটর পাবো। হ্যাঁ ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, পরবর্তী জন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদপুর থেকে জাবের মোহাম্মদ বলছিলাম। জি বলুন। তো এই যে সফটওয়্যার দিয়ে কাজ করা হচ্ছে ওগুলো কোথায় পাবো? আমি একটু পরে জয়েন হয়েছি তো। আচ্ছা, আজকের পুরো ক্লাসটা রেকর্ড হয়েছে, কোথায় পাবেন? হ্যাঁ, এগুলো সব কিছু আমরা দেখিয়েছি, তো আপনি ভিডিওটা একটু দেখে নিন।
আর এছাড়াও যদি খুঁজে না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি হেল্প করবো ইনশাআল্লাহ। জি ঠিক আছে, ধন্যবাদ। জি, পরবর্তী জন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। তো ভাই আপনার কি ইন ফিউচার, আমি তো আজকেই ফার্স্ট আপনাদের গ্রুপ, তো আপনার কি ইন ফিউচারে কি ভাই প্রিমিয়াম প্রো বা এরকম কিছু রিলেটেড টাইপের? না, প্রিমিয়াম কোনো কোর্সের ব্যাপারে আমরা আমাদের এই কোর্সে আলোচনা করছি না। যদি এই বিষয়ে জানার থাকে তাহলে আমরা হয়তো আলাদা কোনো সেশন করলে জয়েন করতে পারবো। প্রিমিয়াম প্রো, প্রিমিয়ার প্রো, আচ্ছা প্রিমিয়ার প্রো তো গ্রাফিকের সফটওয়্যার না, এটা ভিডিও এডিটিং এর সফটওয়্যার, তো এই রিলেটেড কোনো কিছু আসলে নেই এখানে। এরকম মানে হবে না নাকি? না, আমাদের তো হবে না। আচ্ছা, তারপর সেকেন্ড কথা হচ্ছে ভাই, আমি তো কোনদিন ট্রাই দিতেছিলাম, তো মেম্বার অনেক থাকার কারণে জয়েন হইতে পারতেছিলাম না ফার্স্টের দিক দিয়ে। তো এটার সলিউশন আছে? গুগল মিট সলিউশন আছে, হ্যাঁ। এটা পুরো ক্লাসটাই রেকর্ড হয়েছে শুরু থেকে, আপনি ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসটা শেষ হলেই আমি ভিডিওটা আপলোড করব। ঠিক আছে, থ্যাঙ্কস ভাই। জি, পরের জন। হ্যাঁ, পরে যারা আছেন দেখা যাচ্ছে তো নিশ্চয়, একজন একজন করে বলে ফেলেন। হ্যাঁ আচ্ছা ভাই, আমি কি আরেকটু কথা বলতে পারি? হ্যাঁ বলুন। ভাইয়া এখানে তো অনেকজনই দেখলাম কমেন্ট করছে যে ফটোশপটা পাবো কোথায়, তো আমার কাছে তো আপনারা কি গ্রুপে দিবেন এরকম? অলরেডি দেয়া আছে গ্রুপে, এবং কিভাবে ডাউনলোড করবেন এটাও আমরা ক্লাসে আলোচনা করেছি, আর আমি প্রয়োজনে আবারও দিব, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আপনারা প্যারা দিলাম ভাই, কিছু মনে করেন না। সমস্যা নেই, ওকে। অনেকেই নতুন পরে জয়েন করবে, আসসালামু আলাইকুম, জিজ্ঞেস করবে। হ্যাঁ জি বলুন। আসসালামু আলাইকুম। জি জি, আব্দুর রহমান বলছিলাম মোহাম্মদ থেকে। জি, আপনাদের এই যে আপনার যে ফটোশপের যে ইন্টারফেসটা, এটার মতো আমাদেরটা মিলে না, আমারটা 2020 এর। আচ্ছা, না মিললে এটা মিলিয়ে নিতে হবে। তো মিলিয়ে নেওয়ার জন্য কিভাবে মিলিয়ে নেবেন এটা আজকের ক্লাসে দেখানো হয়েছে, তো ভিডিওটা একটু দেখে নিন, তাহলে মিলাতে পারবেন। দেখছি, এভাবে দেখার পর হয়নি, ট্রাই করছি। আচ্ছা, তাহলে যেটা করবেন যে আগামীকাল আমাদের সকাল 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত, হ্যাঁ, এবং আসর থেকে মাগরিব সাপোর্ট সেশন থাকবে, জয়েন করবেন। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, জি। জি, অনেকেই হয়তো এখানে মেসেজ করছেন, তো মেসেজ কি পড়বো? আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। ভাইয়া ওই বুকমার্কের এটা একটু দেখাই দিবেন? বুকমার্ক কিভাবে করতে হয়? জি, ওটা একটু। বুকমার্ক এখন দেখাবো। আচ্ছা, যেই সমস্ত প্রবলেম আছে যাদের, হ্যাঁ, এগুলো সাপোর্ট থেকে শিখে নিলেই ভালো হবে। আর এখন যদি মৌখিক প্রশ্ন থাকে তাহলে ওগুলো করলে ভালো হয়। আর আমি এই যে প্রশ্নোত্তরটা শেষ হোক আমি দেখাবো, এই ক্লাসে দেখা দিব, সমস্যা নাই। তো প্রশ্নোত্তরটা শেষ হোক, যাদের সরাসরি সাপোর্ট লাগবে তারা মানে যারা হাত তুলেছেন আর কি, তাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। আর বাকি তো সাপোর্ট সেশন থাকছেই, ওখান থেকে দেখে নিতে পারবেন। জি, পরের জন। স্যার নয়াশরীফ বলছিলাম। জি বলুন। জি স্যার, আগের থেকে কিন্তু এবার চমৎকার হয়েছে। আগের থেকে বলতে আগে তো আমাদের কখনো ফটোশপের ক্লাস বোধহয় এভাবে হয়নি। যাই হোক স্যার, আমি যে একটা কোর্স করছিলাম আমাদের দেখাইছিলেন। ঠিক আছে, শুকরিয়া। জি স্যার, শুকরিয়া। এরপর আপনাদের প্রশ্ন যদি শেষ হয়ে যায় তাহলে আমি লিভ নিব, এই জন্য যারা প্রশ্ন করতে চান করে ফেলেন। হাত তুলে রেখেছেন অনেকেই, যদি প্রশ্ন না থাকে তাহলে হাত নামিয়ে ফেলতে পারেন। তোফায়েল মাকসুদুল হাসান, এরপরে আব্দুল কাইয়ুম, আরিফুল ইসলাম। জি বলুন, আপনারা যে কেউ চাইলে বলতে পারেন। স্যার লিভ নিতে ভালো হয়, অনেকক্ষণ তো হয়েছে, তারা তো প্রশ্ন করতেছে না। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নতুন করে কেউ হাত না তুললেই ভালো, যারা হাত তুলেছিলেন তারা প্রশ্ন করেন। আর এছাড়াও প্রতিদিন ইনশাল্লাহ দেখা হবে, সরাসরি কথা বলার যদি কোনো প্রয়োজন হয়
তাহলে সাপোর্ট সেশনে জয়েন করবেন, কথা হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন। বলছি স্যার, ইন্ডিয়ার টাইমে আপনাদের ওই টাইমের সঙ্গে কতটা পার্থক্য? এটা দেখে নেবেন। আর আমাদের এখানে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে, তো আপনাদের সময় ওভাবে দেখে নেবেন, গুগল করলেও বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা এরপর বাংলাদেশের আধা ঘন্টা পরে ইন্ডিয়ার টাইম। আচ্ছা হ্যাঁ, এরপর আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। দোয়া চাই সবার কাছে, এবং সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন যারা নতুন আছেন। আশা করি গ্রাফিক ডিজাইন শেখার জার্নি খুবই সহজ এবং সুন্দর হবে। খুদা হাফেজ।